আসসালামু আলাইকুম। SSC 27 কি অবস্থা ভাইয়া? পুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 4, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করব তোমাদের চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তির লেকচার 1। সো আমরা আশা করি 5টা লেকচারে হয়তো বা আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, একদম সিকিউ এমসিকিউ সবকিছু। ঠিক আছে, সো আজকে আমরা লেকচার 1 শুরু করব। লেকচার 1-এ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আশা করি এই ক্লাসটা করলে এখান থেকে আমরা যে কনসেপচুয়াল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের পরবর্তীতে ম্যাথ সলভ করতে কিংবা কোনো ধরনের মানে যে কোনো ধরনের সিচুয়েশনে যখন তোমরা একটা নতুন ধরনের ম্যাথ যখন ফেস করবা তখন কত তাড়াতাড়ি যত ভালো মতো তোমরা কমপ্লিট করতে পারো সেই ধরনের স্কিল হচ্ছে গিয়ে তোমরা এই ক্লাস থেকে গেইন করতে পারবে। ঠিক আছে, তো সেভাবেই কিন্তু আমরা মূলত ক্লাসটাকে সাজিয়েছি এবং আমরা এইভাবে আলোচনা করার ট্রাই করব। সো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট লেকচার দিয়ে। কাজ কি, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামই কাজ ক্ষমতা শক্তি, সো এখানে কাজ ক্ষমতা এবং শক্তি এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে মেইন ফোকাসটা থাকবে আর কি। তো আমরা ফার্স্টে শুনবো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ মানে কি। ঠিক আছে, তো কি লেখছে দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে, তোমরা সবাই আশা করি যে বল যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 3 সেটা পড়ছো এবং বল মানে কি সেটা তোমরা খুব ভালো মতো জানো। তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হলে যদি বলের দিকে বস্তুর কিছু পরিমাণ সরণ হয়, বলের দিকে বস্তুর বলের দিকে বস্তুর কিছু পরিমাণ কি হয়, কিছু পরিমাণ সরণ ঘটে, কিছু পরিমাণ সরণ ঘটে, তবে বল এবং সরণের মানের গুণফলকে আমাদের কাজ বলতেছে। তাহলে বল কি? বল হচ্ছে ফোর্স আর কি, এক কথায়। বল মানে কি? বল মানে হচ্ছে যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থির, মানে স্থির বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল বস্তু স্থির হয় বা আরো গতিশীল হয়, এই বিষয়টাকে কিন্তু আমরা বল বলছিলাম। এবং বলকে আমরা মোটামুটি ভাবে কি দিয়ে প্রকাশ করছিলাম? এফ দিয়ে প্রকাশ করছিলাম, তাই না? বলকে আমরা মোটামুটি ভাবে এফ দিয়ে প্রকাশ করছিলাম। আচ্ছা, বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করছিলাম। তো যখন মনে করো যে আমাদের কোন একটা বস্তু থাকে, আমি যদি একটা সিনারিও ড্র করি, মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের কোন একটা জায়গা, এই জায়গার উপরে মনে করো যে আমাদের কোন একটা বস্তু আছে, এই মনে করো হচ্ছে গিয়ে আমার একটা বস্তু। ঠিক আছে, তা আমি কি করলাম, এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম। ঠিক আছে, আমি এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম। ঠিক আছে, তো যদি আমি বল প্রয়োগ করি এবং দেখো আমার বলের তো একটা ডিরেকশন আছে, কারণ আমরা জানি, সবাই জানি যে বল হচ্ছে একটা কি রাশি? বল হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, মানে এফ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি আবার কি? ভেক্টর রাশি হচ্ছে যেই রাশিটার মান আছে এবং দিক আছে, মানে যে রাশিকে প্রয়োগ প্রয়োগ করতে হলে মান এবং দিক দুইটারই দরকার আছে আমাদের, তাকে আমরা ভেক্টর রাশি বলি। তো বল হচ্ছে আমাদের এরকম একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো বল হচ্ছে কোন একটা দিক দিয়ে প্রয়োগ করে, কোন একটা ডিরেকশনে হচ্ছে গিয়ে ফোর্স অ্যাপ্লাইড হয়। তো এরকম ভাবে আমি বলতে পারি যে এই বস্তুটার উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে কয়েকটা কন্ডিশন থাকতে পারে। ঠিক আছে, কয়েকটা কন্ডিশন থাকতে পারে। আমাদের বোর্ডটা ময়লা হয়ে আছে কেন জানো? কয়েকটা কন্ডিশন থাকতে পারে। ঠিক আছে, যখন আমি বল প্রয়োগ করব তখন আইদার বস্তুটা যেই দিকে বল প্রয়োগ করছে সেদিকেই যাবে, বলটা যেদিকে প্রয়োগ করছে সেদিকে না গিয়ে সামহাও কোন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আরেক দিকে চলে গেল, তো এইদিকে যাইতে পারে, এইদিকে যাইতে পারে। ঠিক আছে, কিংবা একদম খারাপ ভাবে যাইতে পারে। তো বিভিন্ন দিকে আসলে এই বস্তুটা যাওয়ার কন্ডিশন বা এই বস্তুটা যাওয়ার চান্স আছে, সেটা ডিপেন্ড করতেছে আমি কিভাবে বলটা প্রয়োগ করতেছি। তো ম্যাক্সিমাম কেসেই মনে করো যে একদম যদি তুমি বাস্তবিক ভাবে চিন্তা করো, বাস্তবভাবে চিন্তা করলে এরকম যদি আমি সোজাসুজি একটা বল দিই তাহলে বস্তুটা আমাদের এরকম সোজাই যাবে আসলে, আর বেকাতেরা যাওয়ার সম্ভাবনা খুব কম। সোজা বল প্রয়োগ করে সোজাই যাবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের, মানে আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড থেকে কথাবার্তা বলি, তাহলে যখন তুমি বল প্রয়োগ করলা তখন এই বস্তুটা মনে করো এই বল প্রয়োগ করার কারণে তার আগের অবস্থান থেকে সরে কিছুটা দূরত্ব অতিক্রম করলো, কিছুটা মনে করো দূরত্ব অতিক্রম করলো। আগে মনে করো যে সে এ অবস্থানে ছিল, এখন মনে করো সে বি অবস্থানে গেল। তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত গেল, এ থেকে বি পর্যন্ত গেলে সে একটা নির্দিষ্ট দিকে একটা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে অবশ্যই, একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে সে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, একটা নির্দিষ্ট দিক, এই যে নির্দিষ্ট দিকে সে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তো তোমরা যখন গতি চ্যাপ্টারটা পড়ছিলা তখন এটা জানছিলা যে নির্দিষ্ট দিকে যখন কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে তখন আমরা তাকে সরণ বলি। তো ওই কেসে আমি মনে করি যে এই বস্তুটার কিছু পরিমাণ সরণ ঘটতেছে এখানে।
ঠিক আছে, এবং কোন দিকে ঘটতেছে, যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকে আমাদের একটা মানে সরণ এখানে ক্রিয়েট হচ্ছে, আমরা তা দেখতে পারতেছি। এবার আবার সংজ্ঞার দিকে তাকাও। কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের দিকে বস্তুর কিছু পরিমাণ সরণ ঘটে, দ্যাট মিনস তুমি ফোর্স অ্যাপ্লাই করলা, ফোর্স অ্যাপ্লাই করার কারণে ফোর্সের যে ডিরেকশন, সেই ডিরেকশনে বস্তুর কিছু পরিমাণ সরণ ঘটে, এস যদি ঘটে, তবে বল এবং সরণের মানের গুণফলকে আমি বলছি হচ্ছে কাজ। বল এবং সরণের মানের গুণফল, তাহলে বল আর বল কোনটা, বল হচ্ছে আমাদের এখানে এফ ছিল আর সরণ ছিল আমাদের এস, এদের মানের যদি আমি গুণফল করি তাহলে আমি তাকে হচ্ছে গিয়ে কাজ বলতে পারতেছি। এটা আমাদের সংজ্ঞা অনুযায়ী আসে, ঠিক আছে। তার মানে এইখানে যদি আমাদের এই বস্তুটা এই যে এ থেকে বি পয়েন্টে গেলে যদি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা এস পরিমাণ সরণ ঘটায় বলের দিকে, তাহলে আমি এখান থেকে ভাইয়া তাহলে বলতে পারি না যে আমাদের কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে এই ক্ষেত্রে, কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, কাজকে আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। ডব্লিউ মানে হচ্ছে আমাদের কি ওয়ার্ক, তাই না? ওয়ার্ক এর ফার্স্ট অ্যালফাবেট ডব্লিউ থেকে আমরা কাজকে ডব্লিউ দিয়ে প্রকাশ করতেছি। তো ডব্লিউ ইজ ইকুয়াল টু আমি এখান থেকে কি বলতে পারি, কাজ মানে হচ্ছে বল এবং সরণের গুণফল, রাইট? বল গুণ সরণ, তাহলে বলকে প্রকাশ করি এফ দিয়ে, সরণকে প্রকাশ করতেছি এফ দিয়ে, তার মানে আমাদের আসলে হচ্ছে কি কি এফ এস। তাহলে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পাইলাম, এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বলের সূত্র। এটা হচ্ছে আমরা সূত্র হিসেবে মনে করো যে প্রথম লিখলাম। তো অ্যাকচুয়ালি কাজ মানে কি, এই জিনিসটা তো তুমি বুঝছো যে যে কোনো ধরনের বস্তু সেটার উপর তুমি বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটার কিছু পরিমাণ সরণ হবে, যদি হয় তাহলে ওই যে বল এবং সরণ তাদের মানের গুণফলকে কাজ বলে, এবং কাজ হচ্ছে সেক্ষেত্রে একটা স্কেলার রাশি। কাজের হচ্ছে একটা স্কেলার রাশি, কাজ কখনো তুমি বলতে পারবে না যে আমি ওই দিকে এত কাজ করছি। আমরা যদি রাশির দিক থেকে চিন্তা করি তাহলে কাজ কখনো ভেক্টর রাশি হতে পারে না, কারণ আমরা কিন্তু এরকম কখনো বলি না যে হ্যাঁ আজকে আমি এত দিকে কাজ করছি, আমি আজকে উত্তর দিকে এত পরিমাণ কাজ করছি, এটা কিন্তু কখনো হয় না। তো কাজকে কিন্তু আমি সবসময় একটা ভ্যালু দিয়েই ডিনোট করতে পারি যে আমরা এতটুকু কাজ করছি। কোন দিকে কাজ করছি এটা কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না, বা এটা ওইভাবে জিজ্ঞেস করা হয়ও না। এজন্য আমাদের এই কাজের বিষয়টা হচ্ছে একটা স্কেলার রাশি হিসেবে আসে। বাট এই যে বল প্রয়োগ করা, বল একটা ভেক্টর রাশি, সরণও কিন্তু আরেকটা ভেক্টর রাশি, তাই না? এই যে এসও তো আমাদের একটা ভেক্টর রাশি, এসও তো আমাদের একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি যখন আমরা গুণ করতেছি, তো এটা ইন্টারমিডিয়েটের বিষয়, কখন ভেক্টর রাশি হয় স্কেলার রাশি হয়, বাট এটা জেনে রাখো যে কাজ হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, ঠিক আছে? কাজ হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, এটা তুমি মাথায় রাখতে পারো। স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশির কোনো দিক নাই, শুধুমাত্র মান আছে, তাকে আমরা স্কেলার রাশি বলি। তা আমরা কাজ ব্যাপারটা আসলে তাহলে বুঝলাম। তাহলে কাজ নিয়ে এখন আমরা আরো কিছু জিনিসপত্র দেখি যে অ্যাকচুয়ালি কাজকে কি দিয়ে ডিনোট করা হয়, তারপরে হচ্ছে গিয়ে কাজের কি বলে, কাজের সূত্র তো আমরা দেখলাম। ওই সূত্রের বেসিসে হচ্ছে আমরা এরপর দেখতে চাই যে কাজ অ্যাকচুয়ালি মানে কি বলে, কাজের একক কি, কাজের মাত্রা কি, এই জিনিসগুলো তো পরীক্ষায় আসে। তো আমরা আসলে বেশি পড়াশোনা করব না, আমরা ঠিক ততটুকু পড়াশোনাই করব যতটুকু হচ্ছে গিয়ে আমাদের এক্সামের জন্য দরকার, ঠিক আছে? তাহলে কাজকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি ভাই, কাজকে আমি প্রকাশ করতেছি হচ্ছে গিয়ে ডব্লিউ দিয়ে, কারণ ডব্লিউ মানে হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে? কাজকে আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা আমি সাদা গাড়িতে লিখি। তারপরে আমি এখান থেকে একটা সূত্র পাইলাম কাজের, আমি কাজের একটা সূত্র পাইলাম, কাজের সূত্রটা হচ্ছে ভাই ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পাইলাম। তারপরে কাজের একক কি, কাজের একক কি, কাজের একক হচ্ছে আমাদের দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ এস হয় তাহলে এফ মানে হচ্ছে আমাদের নিউটন, এস মানে হচ্ছে মিটার। একক যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে নিউটন মিটার আসতেছে, নিউটন মিটারকে আমরা জুল নামে ডাকবো এখন থেকে, ঠিক আছে? এই যে নিউটন আর মিটার আসছে, এই নিউটন মিটারকে আমরা এখন থেকে জুল নামে ডাকবো। তার মানে কাজের একক হচ্ছে কি, জুল। কাজের একক হচ্ছে ভাই আমাদের কি, কাজের একক হচ্ছে আমাদের জুল। এবার আসলে একটু মাত্রা নিয়ে কথা বলি, কাজের মাত্রা কি। তো মাত্রা তো আমরা কি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাই না? এখন এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে আমাদের, তোমরা সবাই জানো এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের এস এর মাত্রা, আর এফ এর মাত্রা, আর এস এর মাত্রা হচ্ছে আমাদের আরেকটা এল, রাইট? তাহলে আমাদের আসতেছে হচ্ছে এম এল ইনভার্স এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা আমাদের আসতেছে হচ্ছে কাজের মাত্রা, নাকি? এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাচ্ছি। এখন এটা তো আমরা দেখলাম, এখন আমরা দেখবো যে
সব সময় কি এরকম বল প্রয়োগ করলে একটা বস্তু সরল রেখা বরাবরই যাবে, বা বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ওইদিকে কি যাবে? না, ওইদিকে নাও যেতে পারে, অন্যান্য দিকেও যাইতে পারে। তো আমরা যদি একটু সেরকম কিছু দেখার ট্রাই করি যে অ্যাকচুয়ালি অন্যান্য কিভাবে কোন কোন দিকে যাইতে পারে। মনে করো এটা যদি আমাদের একটা কোনো রাস্তা হয়, এই রাস্তার উপর মনে করো আমাদের কোন একটা বস্তু আছে, এরকম এই মনে করো আমাদের কোন একটা বস্তু, ঠিক আছে? তো এই বস্তুর উপর মনে করো যে বাইরে থেকে একটা এফ বল প্রয়োগ করা হয়েছিল, ঠিক আছে? বাইরে থেকে আমাদের একটা এফ বল প্রয়োগ করা হলো এই বস্তুটার উপর। এখন এই বস্তুটা মোটামুটি ঘাড়তারা, সে মনে করো যে সোজা যায় নাই, যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে না গিয়ে সেরকম উল্টা দিকে কোন দিকে চলে গেছে, তাই না? উল্টা দিকে কোন দিকে, বাট তার যাওয়ার কথা ছিল কোন দিকে বলতো? তার যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক বরাবর না, তার যাওয়ার কথা ছিল কিন্তু কোন দিক বরাবর? তার যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক বরাবর, বাট সে গেছে কোন দিকে? সে গেছে কিন্তু ঘাটতারামি করে অন্যদিকে, সে কিন্তু অন্যদিকে চলে গেছে। আমাদের বস্তুটা যাওয়ার কথা ছিল কিন্তু বল যেদিকে প্রয়োগ করছে সেদিকে, বাট সে গেছে কোন দিকে? সে গেছে কিন্তু আরেক দিকে। তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা থেটা ক্রিয়েট হয়েছে। তার মানে দেখো, তুমি বল প্রয়োগ করলে বস্তুটার উপরে, বস্তুটা যাওয়ার কথা ছিল যেদিকে সেদিকে না গিয়ে সে গেছে থেটা অ্যাঙ্গেল করে ওইদিকে, থেটা একটা অ্যাঙ্গেল করে সে আরেক দিকে চলে গেল, তাহলে এইদিকে তো তার সরণ হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি কাজের সংজ্ঞা, আমরা কাজের সংজ্ঞা অনুযায়ী কি জানি? কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে, মনে করো ডাব্লিউ ইজ ইকুয়াল টু যে এফ এস, এই এস এর বিষয়টা হচ্ছে এসটা অলওয়েজ হবে তোমার যেদিকে তুমি বল প্রয়োগ করবা সেদিকে, যেদিকে বল প্রয়োগ হবে, যেদিকে বল প্রয়োগ হবে সেদিকেই, রাইট? যেদিকে তুমি বল প্রয়োগ করবা সেদিকেই সরণ হতে হবে, সরণ হতে হবেই। এখন কথা হচ্ছে তুমি বল প্রয়োগ করলা এক্স অক্ষ বরাবর, তোমার সরণ হয়ে গেল এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে সে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? তখন আমরা এই যে এস আছে এই এসটাকে জোর করে এক্স অক্ষের সমান্তরালে আনি, কিংবা এই কেস অনুযায়ী বল যে দিক বরাবর ক্রিয়া হচ্ছে ওই দিক বরাবরই আমরা সরণটাকে টেনে আনতে চাই। সরণটাকে কি করতে চাই? আমরা সেই বরাবর সরণটাকে টেনে আনতে চাই। তাহলে সেরকম যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা লম্ব টানি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা লম্ব, ঠিক আছে? এটা মনে করো আমাদের একটা লম্ব, বুঝছো? এটা মনে করো লম্ব, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, সবাই আমরা জানি এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা এস থেটা দেওয়া আছে। তাহলে আমি যদি এটুক বের করতে চাই ভাইয়া, আমি যদি এটুক বের করতে চাই, তাহলে আমি যদি cos থেটা ইজ ইকুয়াল টু লিখি, যে মনে করো cos থেটা ইজ ইকুয়াল টু কি বলতো? কবরে ভূত অনেক না, আমি ভূতটাকে মনে করো এক্স বললাম, মানে ভূমিকে এক্স বললাম, তাহলে এক্স ডিভাইডেড বাই এস। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ বলতো? এস cos থেটা পাচ্ছ না? দেখো তো, এস cos থেটা পাচ্ছ। তাহলে আমরা এখন এখানে এক্স এর বদলে, আমি এখানে এক্স এর বদলে কি লিখতে পারি যে এক্স cos থেটা। তাহলে এই যে এক্স cos থেটা আসলো, এই এক্স cos থেটা হচ্ছে আমাদের সরণের একটা অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশটা আমি কেন আনলাম? এই অনুভূমিক উপাংশ আনার আমার কারণ হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করতেছে আমি সেই দিক বরাবর সরণকে আনবো, এন্ড সেই দিক বরাবর তো সরণকে টাইনে আনা যায় না, কারণ সরণ তো গেছে আরেক দিকে। তো সরণকে টেনে আনার জন্য সরণের একটা উপাংশ বা সরণের একটা পার্ট আমাকে আনতে হবে, যে পার্টটা আমার বল যেদিকে ক্রিয়া করতেছে সেই দিক বরাবর কাজ করার কথা, ঠিক আছে? তো এই অনুযায়ী আমি দেখলাম যে এই ত্রিভুজ থেকে যে এস এক্স cos থেটা আসতেছে সেটা আমাদের সরণের একটা আনুভূমিক উপাংশ। এই আনুভূমিক উপাংশ যেটা পাইলাম, যে এস cos থেটা পাইলাম না, এই যে আনুভূমিক যে উপাংশটা পাইলাম এক্স cos থেটা, এই এক্স cos থেটাটাই হচ্ছে এখন আমাদের, এই এক্স cos থেটাই হচ্ছে আমাদের এখন এই বল এবং যেদিকে বল প্রয়োগ করা হলো সেই দিকের সরণের পরিমাণ। তাইলে আমি যদি এখন বলি যে কাজ ইজ ইকুয়াল টু যদি এফ এস বলি, তাহলে এফ তো আমাদের নরমাল এফ আছে, তাহলে এই এসটা এখন হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স cos থেটা, বা যদি আচ্ছা এক্স, হ্যাঁ এক্স cos থেটা, এক্স ইজ ইকুয়াল এক্স cos থেটা কেন লিখছি, সরি সরি এক্স cos থেটা না, এটাতে এস cos থেটা হবে, এই যেটা হবে আমাদের এস cos থেটা, এটা আমি এক্স ধরে নিছিলাম, হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এস cos থেটা হবে, ঠিক আছে? এই যে এস cos থেটা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডব্লিউ। তো আমি যেটা আর কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে সব সময় যে তুমি বল প্রয়োগ করবা আর বলের দিকে একটা বস্তু চলে যেতে হবে, বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে। তুমি বল প্রয়োগ করছো, বস্তু গেছে আরেক দিকে, তখন তো একটা আরেক দিকে যাওয়া মানে কি একটা অ্যাঙ্গেল করে কোন এক দিকে গেছে অবশ্যই।
তো ওই অ্যাঙ্গেলটাকে ধরে তখন তুমি আনুভূমিক একটা উপাংশ বের করবা। ওই সরণের ক্ষেত্রে যে আণবিক উপাংশের যে ভ্যালুটা পাচ্ছ সেটা অলওয়েজ এস কস থিটাই হবে ভাইয়া। এখানে যে অ্যাঙ্গেলটা হবে তার সাথে কস থিটা লাগাই দিবা, তাহলে ওইটাই হচ্ছে কি আমাদের কি হয়ে যাবে, উপাংশ হয়ে যাবে এস কস থিটা। আর এস তো লাগবে, এস ছাড়া তুমি যদি এফ কস থিটা লেখো তাহলে তো কোনো ভ্যালু নাই, তোমার তো এস লাগবে। এস এর আনুভূমিক উপাংশ হচ্ছে এস কস থিটা। আর তুমি যদি তুমি এটাও জেনে রাখতে পারো যে বাকি যে উল্লম্ব রেখাংশ, উল্লম্ব যে উপাংশটা থাকবে, যে উল্লম্ব একটা উপাংশ এইদিকে কাজ করবে, ঠিক আছে, উল্লম্ব একটা উপাংশ থাকবে, উল্লম্ব উপাংশটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, আর উল্লম্ব উপাংশটা অলওয়েজ হবে হচ্ছে আমাদের কি এস সাইন থিটা। এটা আপাতত তোমাদের জানার কোনো দরকার নেই, এটা ইন্টারমিডিয়েটের মানে টপিক বলতে পারো। তারপর মানে কনসেপ্টের আলোকে তুমি আর কি একটু মাথায় রাখতে পারো, ইন্টারমিডিয়েট উঠলে তুমিও পড়বা। তো এস সাইন থিটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তো উল্লম্ব উপাংশের সাথে আমাদের কিন্তু কাজের কোনো দরকার নেই, আমাদের কাজ দরকার হচ্ছে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিক বরাবর যদি একটু উপাংশ পাই সেটাই হচ্ছে এনাফ, আর সেটাই হবে আমাদের এস কস থিটা অলওয়েজ। এস এর পরিমাণটা তার সাথে কস থিটাটা গুণ করে দিবা, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা এই যে সূত্র যেটা পেলাম এটা হচ্ছে আমাদের কৌণিক কাজ বলতে পারো, যে একটা জায়গায় তুমি বল প্রয়োগ করছো, তো ওই বল প্রয়োগ করা বস্তুটা বলের দিকে না গিয়ে উল্টাপাল্টা কোনো দিকে চলে গেছে, তখন থিটা কোণ উৎপন্ন হইলে সাথে কস থিটা গুণ করে দিবা, তাইলে হচ্ছে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে গেল আমাদের কিছু কাজের কথাবার্তা। কাজ এখন দুই রকম হতে পারে, ঠিক আছে, কাজের এখানে কি দেওয়া আছে? আচ্ছা, তারপর আমরা বলে দিই। মনে করো কাজ কয় প্রকার হয়, ঠিক আছে, কাজ মনে করো কয়েক প্রকার হতে পারে, তিনটা পার্ট করি তো। একটাকে আমি বলি হচ্ছে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, তারপরে শূন্য কাজ হতে পারে, শূন্য কাজ হতে পারে, ঠিক আছে, এরকম কয়েকটা পার্ট হইতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, ঠিক আছে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এরকম কাজের কয়েকটা প্রকারভেদ আমরা আনতে পারি বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে। এখন সব জায়গায় তুমি মনে করো ডব্লিউ ইজ ইকুয়াল টু তুমি এফ এস লিখলা, ঠিক আছে, সব জায়গায় মনে করো ডব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ এস, এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লেখো, এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লেখো, এফ এস লেখো, এখানেও ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লেখো। এখন এই তিনটার জন্য তিনটা আলাদা আলাদা কন্ডিশন আমরা চিন্তা করব। মনে করো তুমি মানে পজিটিভ ওয়ার্কটা অ্যাকচুয়ালি মানে কি, পজিটিভ ওয়ার্ক মানে কি, তুমি মনে করো এটা হচ্ছে আমাদের কোন একটা জায়গা, এই জায়গার উপরে তুমি কি করছো, নরমালি তুমি একটা বল প্রয়োগ করছো, এই মনে করো একটা আমাদের বস্তু আছে, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, এফ এফ বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করার কারণে আমাদের এই বস্তুটা নরমালি জায়গা পরিবর্তন করলো। জায়গা পরিবর্তন করা মানে হচ্ছে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। মনে করো আমি যদি এস পরিমাণ দূরত্ব বলি, এস পরিমাণ সরণ মনে করো যদি অতিক্রম করে, তাহলে এখান থেকে আমি বলতেছি হচ্ছে ভাইয়া ডব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ এস। তাহলে এই যে এসটা যে আছে, এসটা তো পজিটিভ, তাই না, এসটা তো পজিটিভ, তাহলে এই জন্য আমি এখান থেকে যে কাজের ভ্যালুটা পাবো সেটা অলওয়েজ পজিটিভ পাবো। পজিটিভ মানে হচ্ছে ভাইয়া ধনাত্মক কাজ, ঠিক আছে, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক কাজ, বুঝছি, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক কাজ, এটা তো আমরা সবাই বুঝি। পজিটিভ মানে হচ্ছে কি, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে। তারপরে এখান থেকে আরো একটা জিনিস চিন্তা করতে পারো, যে মনে করো এখান থেকে আরেকটা জিনিস তুমি চিন্তা করতে পারো, মনে করো যে এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ, এখানে মনে করো আমাদের ভূমি আছে, এটা মনে করো আমাদের ভূমি, এটা মনে করো আমাদের ভূমি। তো একটা বস্তু আছে মনে করো ভূমি থেকে সার্টেন কোনো উচ্চতায়, তো এই বস্তুটাকে তুমি মনে করো, এই বস্তুটা মনে করো এখানে আদিবেগ শূন্য অবস্থায় ছিল, এই বস্তুটা মনে করো কোন একটা কারণে নিচে পড়া শুরু করলো ভি বেগে, কোন একটা কারণে নিচে পড়া শুরু করলো ভি বেগে। বস্তুটা যদি এম ভরের হয় তাহলে বস্তুটা অবশ্যই যে নিচে পড়তে থাকবে, নিচে পড়বে কেন একটা বস্তু, অভিকর্ষ বলের কারণে, অভিকর্ষ বলের কারণে এই বস্তুটা নিচে পড়তে থাকে জি ত্বরণে, তাই না, অভিকর্ষ ত্বরণে বস্তুটা নিচে পড়তে থাকে, অভিকর্ষ ত্বরণে বস্তুটা নিচে পড়তে থাকে। এবং যখন ওই বস্তুটা নিচে পড়ে, বস্তুটা অবশ্যই তো সরলরেখা বরাবরই পড়ে, উল্টাপাল্টা দিক পরিবর্তন করে তার পড়ে না, একটা বস্তু সরলরেখা বরাবর নিচে মনে করো যে পড়তেছে। এরকম কেসে আমি যদি বলি যে সে অ্যাকচুয়ালি আমাদের এখানে এইচ পরিমাণ হাইট অতিক্রম করে নিচে পড়লো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি হচ্ছে আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এইচ বলতে পারি না, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ, বা এখান থেকে আমি বলতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এম জি এইচ বলতে পারি। তাহলে এই যে এইচটা ভাইয়া, এই যে এইচটা, এই এইচটা তো আমাদের এখানে পজিটিভ নাকি,
এইচটা পজিটিভ বলতে পারো, বা তুমি এখান থেকে বলতে পারো বল হচ্ছে কি আমাদের পজিটিভ, কারণ বস্তুটা যে নিচের দিকে যাচ্ছে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, মানে পৃথিবী তাকে যেদিকে টানতেছে সেদিকে তো বস্তুটা নিচে পড়তেছে, তার মানে দিকের তো কোনো উল্টা পাল্টা ভ্যারিয়েশন আসতেছে না। এজন্য এই ক্ষেত্রে আমি তাকে বলি যে এটা হচ্ছে আমাদের একটা ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। বুঝছো? এটা হচ্ছে আমাদের একটা ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। তো এটা তো বুঝলাম যে ধনাত্মক কাজটা হইতে পারে, ধনাত্মক কাজ হইতে পারে, এটা এটা তো আমরা বুঝলাম যে ধনাত্মক কাজ হইতে পারে। ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম যে ধনাত্মক কাজ হইতে পারে। এবার ঋণাত্মক কাজ ভাইয়া কেমনে হয়, ঋণাত্মক কাজ ভাইয়া কিভাবে হয়? ঠিক আছে, মনে করো এরকম কোনো কেস যদি কখনো দেখো যে তুমি বল প্রয়োগ করছো কোন একটা বস্তুর উপরে, তুমি কোন একটা বস্তুর উপর মনে করো যে বল প্রয়োগ করলা, একটা বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করলা, ঠিক আছে, একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা। হুম এই বস্তুটার উপর বল প্রয়োগ করার কারণে বস্তুটা কোনোভাবে মনে করো যে বিপরীত দিকে রওনা দিল। একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করার কারণে কখনো যদি এরকম হয়, বিভিন্ন কেস থাকতে পারে, যদি হয় যে বস্তুটা বিপরীত দিকে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে তো বস্তু যায়ই নেই, বরঞ্চ বস্তু তার উল্টা দিকে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম যদি করে, উল্টা দিকে যদি আমাদের বস্তুটা কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করে, দ্যাট মিনস মনে করো যদি আমি এই বস্তুটা মনে করো এখানে রাখি, এই বস্তুটার উপরে তুমি হচ্ছে গিয়ে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার কারণে বস্তুটা উল্টা দিকে রওনা দিছে। হ্যাঁ, বস্তুটা মনে করো যে উল্টা দিকে রওনা দিছে, ঠিক আছে, বস্তুটা আমাদের উল্টা দিকে এস পরিমাণ দূরত্ব গেছে, উল্টা দিকে। তাহলে যেহেতু বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি, মানে দুইটারই দিক দরকার হয় আমাদের, তাহলে এখান থেকে আমি তখন বলতে পারি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ কে যদি আমি পজিটিভ বলি, তাহলে এস যেহেতু এফ এর উল্টা দিকে গেছে, এই জন্য আমাদের এসটা হচ্ছে ভাইয়া নেগেটিভ মাইনাস এস। কারণ মাইনাস এস কেন বলো, মাইনাস এস কারণ যেদিকে তুমি বল প্রয়োগ করছো তার উল্টা দিকে আমাদের সরণ ঘটছে, তার মানে এখানে আমি এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস বলতে পারি। আবার আবার তুমি এভাবেও বলতে পারো যে আমরা যদি একদম ভেক্টর দিয়ে তোমাদেরকে দেখাই, ভেক্টর দিয়ে যদি তোমাদেরকে দেখাই যে এইদিকে মনে করো তুমি প্রয়োগ করলা এফ, এইদিকে তুমি এফ বল প্রয়োগ করলা, এইদিকে তুমি এফ বল প্রয়োগ করার পরে তুমি দেখলা যে বস্তুটা আমাদের ওইদিকে না গিয়ে একদম ডিরেক্ট উল্টা দিকে রওনা দিছে। হ্যাঁ, একদম উল্টা দিকে রওনা দিছে। যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয় যে তুমি বল প্রয়োগ করলা, বস্তুটা যেদিকে যাওয়ার কথা সেদিক না গিয়ে উল্টা দিকে রওনা দেয়, তাহলে তুমি এইদিকে বল প্রয়োগ করছো, সরণ ঘুরছে এইদিকে, এদের মধ্যকার দূরত্ব মানে মধ্যকার কোণ কত, মধ্যকার কোণ 180 ডিগ্রি না? তাহলে তুমি এখন লেখো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, একটা কোণের বিষয় যখন আসে তখনই আমাদের কস থিটা চলে আসে, তাহলে এখান থেকে তুমি বলো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস 180 ডিগ্রি, এখান থেকে তুমি পাবা হচ্ছে এফ এস ইন্টু -1, দ্যাট ইজ মাইনাস এফ এস। তাহলে দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস আসলো। তাহলে এটা কিন্তু আমাদের ন্যাচারালি হচ্ছে, মানে আমরা এত ম্যাথমেটিক্যাল না করে কিন্তু আমরা বুঝতে পারতেছি, যেহেতু বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি, ভেক্টর রাশি যেহেতু একটা দিক থাকে, একদিকে একটা জিনিস হচ্ছে তার আরেকটা উল্টা দিকে যদি অন্য কিছু অ্যাপ্লাইড হয়, তাহলে তো দিক যেহেতু ডিফারেন্ট তাহলে কি মাইনাস চলে আসে। তাহলে তুমি যদি বলকে পজিটিভ ধরো তোমার সরণ নেগেটিভ হচ্ছে, বা তুমি সরণকে পজিটিভ ধরলে বল নেগেটিভ হচ্ছে, কারণ দুইটা ভেক্টর রাশি দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে। তারপরে এইটার ক্ষেত্রে যে আমরা যেমন এখানে যেমন একটা বস্তু দেখাইলাম না তোমাকে, যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, তো এটার উল্টা কেসটা চিন্তা করো, এটার উল্টা কেসটা চিন্তা করো, মনে করো এটা উল্টা কেস কি হইতে পারে, এটার উল্টা কেস হইতে পারে এরকম, এটার উল্টা কেস হইতে পারে এরকম যে মনে করো এটা ছিল আমাদের ভূমি, এখানে মনে করো ছিল আমাদের ভূমি, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে কি আমাদের ভূমি, তারপরে এই মনে করো ভূমিতে আমাদের কোন একটা বস্তু ছিল, তো এই বস্তুটা এখানে এম ভরের বস্তু আদিবেগে ছিল, তো আমি কি করলাম এটার একটা ভি বেগ প্রয়োগ করে উপরে পাঠিয়ে দিলাম, ভি বেগ প্রয়োগ করে উপরে পাঠিয়ে দিলাম। তাহলে বস্তুর যেহেতু একটা ওজন আছে ভাই, বস্তুর যেহেতু একটা ওজন আছে, ওজনের কারণে তো বস্তুটা অলওয়েজ নিচের দিকে, এই যে বস্তুর যেহেতু একটা ভর আছে তার মানে বস্তুটার একটা ওজন আছে, ডব্লিউ আছে, তো ডব্লিউ তো অলওয়েজ নিচের দিকে কাজ করে, ওজন অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে, কিংবা এই ওজনকে আমি আবার বলতেছি যে পৃথিবী এই বস্তুটাকে কত বলে নিজের দিকে টানে। তো বস্তুর ওজন ফিল হচ্ছে নিচের দিকে বা পৃথিবীকে টানতেছে নিচের দিকে, বাট আলটিমেটলি আমাদের বস্তুটা কিন্তু ভি বেগে উপরের দিকে উঠতেছে, আলটিমেটলি কিন্তু আমাদের বস্তুটা ভি বেগে উপরের দিকে উঠতেছে, রাইট, ভি বেগে উপরের দিকে উঠতেছে, তার মানে
পৃথিবীর আকর্ষণ বল বা পৃথিবী তাকে যে বলে টানতেছে ওই বলের দিক, আর তুমি অ্যাকচুয়ালি ওকে যেই দিকে উচ্চতা ঘটাচ্ছ বা যেই দিকে তুমি তার সরণটা ঘটাচ্ছ সেটা কি উল্টা দিকে না, দুটো দুটো নেগেটিভ দিকে। তাহলে এখানেও কি আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে এই কেসটা এবার আসতেছে না, তাহলে কি এখান থেকে মাইনাস এফ এস আসবে না, ডব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস টা আসতেছে। দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের একটা কি রাশি, সরি এটাও কিন্তু আমাদের কি কাজ, এটাও কিন্তু আমাদের এক ক্ষেত্রে ঋণাত্মক কাজ, বুঝছি, এটাও কিন্তু আমাদের এক ক্ষেত্রে ঋণাত্মক কাজ। তার মানে পজিটিভ ওয়ার্ক আর হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ক কখন হচ্ছে ব্যাপারটা বুঝতেছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, এবার আসো শূন্য কাজ কখন হয়, এরপর আসো শূন্য কাজ কখন হয়। শূন্য কাজটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, শূন্য কাজটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের একটা জায়গা, এই জায়গার উপর মনে করো যে একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই জায়গার উপর মনে করো যে একটা দেওয়াল আছে। এখন কোন এক বান্দা, মনে করো তুমি, মনে করো তুমি, এটা হচ্ছে গিয়ে তুমি, তুমি কি করলা, তুমি কি করলা, তুমি কি করলা, তুমি মনে করো যে, তুমি কি করলা, তুমি মনে করো যে এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটারে মনে করো কোনোভাবে তুমি ঠেলা ট্রাই করতেছো, তুমি কোনোভাবে ঠেলা ট্রাই করতেছো, ঠিক আছে, তুমি কোনোভাবে ঠেলা ট্রাই করতেছো, কেমনে ট্রাই করে, ধরো, আচ্ছা, তুমি মনে করো কোনোভাবে দেওয়ালটা ঠেলা ট্রাই করতেছো। দ্যাট মিনস ঠেলা ট্রাই করা মানে কি, ঠেলা ট্রাই করা মানে হচ্ছে তুমি আলটিমেটলি এই পাশে বল প্রয়োগ করতেছো, এইভাবে তুমি বল প্রয়োগ করতেছো আমার এই দেওয়ালটার উপরে। এখন একটা দেওয়াল কি কখনো নড়ে ভাই, দেওয়ালের কি কখনো দূরত্ব পরিবর্তন হবে, হবে না, অবস্থান পরিবর্তন কিন্তু হবে না, বা দূরত্ব কিন্তু ক্রিয়েট হবে না, সরণ তো হওয়ার প্রশ্নই ওঠে না, দূরত্বই চেঞ্জ করতে পারবে না তুমি। তার মানে তুমি অনেক বল প্রয়োগ করতেছো, অনেক অনেক বল, তুমি অসীম পরিমাণ বল প্রয়োগ করে ফেলছো, বাট আলটিমেটলি কিন্তু সেখানে কোনো সরণ হয় নাই বা কোনো দূরত্ব কিচ্ছু পরিবর্তন হয় নাই। তার মানে আলটিমেটলি ওইখানে আমি যদি এখন লিখি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তখন কি কোনো এফ তো তুমি প্রয়োগ করলা, বল প্রয়োগ করলা, বাট আলটিমেটলি তোমার কি কোনো সরণ আছে, তোমার সরণ কিন্তু নাই। সরণ যেহেতু নাই তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু 0 জুল বলতে পারি না, ডব্লিউ ইজ ইকুয়াল টু 0 জুল বলতে পারি। তাহলে এই যে 0 জুল মানে কি শূন্য কাজ না, কাজের পরিমাণ শূন্য আর কি। তো এরকম ভাবে তোমরা দেখবা যখন তোমরা মানে এই চ্যাপ্টারটা পড়বা, ফার্স্টেই তোমরা বইয়ের মধ্যে এটা লেখা দেখতে পারো যে একজন সিকিউরিটি গার্ড সারাদিন বসে থাকে, সে কি কোনো কাজ করে, সে হয়তোবা নিজে ক্লেম করতে পারে যে সে অনেক কাজ করতেছে, বাট আলটিমেটলি ফিজিক্সের ভাষায় সে কোনো কাজ করে না। কেন? কারণ সে বসেই আছে, তার কিন্তু কোনো অবস্থান পরিবর্তন হয় না, সরণ তৈরি হয় না, এই জন্য সে কোনো কাজ করে না। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে বিষয় যে কাজ হতে হলে আমাদেরকে অলওয়েজ সরণ আসতে হবে। এখন সরণটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ হচ্ছে না শূন্য কাজ হচ্ছে, বুঝছো? তো এরকম যেই টাইপ গুলো আছে, টাইপ ওয়াইজ হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে, টাইপ ওয়াইজ তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকতে পারে। এই যে দেখো, বল প্রয়োগে কাজ হয় কি না, এই ফার্স্ট কোয়েশ্চেনটাই কিন্তু তোমাদেরকে বললাম যে বল প্রয়োগে কাজ হয় কিনা। মাত্র দেখলাম বল প্রয়োগে কোনো কাজ হয় না, শূন্য কাজ হয়, তাই না? ধনাত্মক এবং ঋণাত্মক কাজ বলতে কি বুঝো, মাত্র পড়াইছি। তারপরে স্প্রিং বল দ্বারা কৃত কাজ সর্বদা ধনাত্মক কেন। এবার আসো আমরা একটা স্প্রিং নিয়ে কথাবার্তা বলি। স্প্রিং তো তোমরা চেনো সবাই মোটামুটি, তাই না? স্প্রিং নিয়ে তো তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। এটা মনে করো একটা অবলম্বন, এই অবলম্বনের মধ্যে এটা মনে করো আমাদের কোন একটা স্প্রিং, স্প্রিং এর মধ্যে কোন একটা ভর লাগাই দিছো তুমি, ঠিক আছে, স্প্রিং এর মধ্যে, সরি, স্প্রিং এর মধ্যে তুমি হচ্ছে গিয়ে কোন একটা ভর লাগাই দিছো, বুঝছো? এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তু স্প্রিং এর সাথে লাগাই আছে। এখন তুমি যেটা করলা, তুমি মনে করো, তুমি যেটা করলা, তুমি হচ্ছে গিয়ে কি করলা, এই দিকে মনে করো যে বল প্রয়োগ করলা, এদিকে তুমি কি করলা, এইদিকে তুমি একটা সাডেন বল প্রয়োগ করলা, ঠিক আছে। তো বল যখন তুমি প্রয়োগ করো, তুমি এটা তো অবশ্যই ফিল করছো স্প্রিং টাইপের কোন একটা বস্তু নিয়ে, যখন আমরা স্প্রিংকে এরকম প্রসারিত করার ট্রাই করি, স্প্যান্ড করি, তখন কি হয়, তখন স্প্রিংটা চায় ব্যাকওয়ার্ডে, মানে ব্যাকওয়ার্ডে সে একটা ফোর্স ফিল করে, মানে সে স্বাভাবিক অবস্থা আসতে চায়, এখন তো সে স্বাভাবিক অবস্থায় নাই। দ্যাট মিনস আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে এই স্প্রিংটাকে তুমি যখন বল প্রয়োগ করলা, তখন এই স্প্রিংটা দেখতে কেমন হয়, তখন স্প্রিংটা দেখতে কেমন হয় বলো তো? তখন আমি যদি একটু আঁকিয়ে বোঝাই, তখন স্প্রিংটা দেখতে এরকম হয়ে যায় না? স্প্রিংটা কিন্তু তখন আর স্বাভাবিক অবস্থায় নাই, এটা হচ্ছে তার প্রসারিত অবস্থা, এটা হচ্ছে তার কি অবস্থা, এটা হচ্ছে তার প্রসারিত অবস্থা,
বা এক্সপ্যানশনের মধ্যে সে আছে। তো এই যতক্ষণ সে এক্সপ্যানশনের মধ্যে থাকে তখন এই স্প্রিংটা তার উল্টা দিকে তুমি যেদিকে আর কি ফোর্স অ্যাপ্লাই করে রাখছো, এই স্প্রিংটা তার উল্টা দিকে এক ধরনের বাধা দানকারী বল অনুভব করে, বাধা দানকারী বল অনুভব করে, যাকে আমরা এই তোমার ফিজিক্সের ভাষায় বলবো হচ্ছে প্রত্যয়নী বল। ফিজিক্সের ভাষায় তোমরা যাকে হচ্ছে কি প্রত্যয়নী বল বলবা, এটাও ইন্টারমিডিয়েটের কেসে আছে, যে যখন তুমি একটা স্প্রিংকে ফোর্স দিচ্ছ, হয় তুমি প্রসারিত করতেছো নয় তুমি সংকুচিত করতেছো, যাই করো না কেন, সে প্রসারিত যদি করো তাহলে সে যেদিকে প্রসারিত করছো তার অপোজিট দিকে একটা প্রত্যয়নী বল অনুভব করবে, দ্যাট মিনস তুমি যখন তাকে প্রসারিত করলা, তুমি তাকে কতটুকু প্রসারিত করছো বলো তো, তুমি তাকে কতটুকু প্রসারিত করছো, তুমি তাকে মোটামুটি এইটুকু পরিমাণ প্রসারিত করছো না। প্রসারণের পরিমাণ যদি আমি এক্স দিয়ে বুঝাই তাহলে তুমি তাকে এইটুকু পরিমাণ প্রসারিত করছো না, তার স্বাভাবিক অবস্থা থেকে একটু পরিমাণ প্রসারিত করছো বা একটু পরিমাণ স্মরণ ঘটাইছো তুমি তার। তো তুমি স্মরণ ঘটাইছো যেদিকে বা তুমি যেদিকে বল প্রয়োগ করছো ওইদিকে তো স্মরণ ঘটাইছো। স্প্রিং এর বাধাদানকারী বল বা স্প্রিং এর প্রত্যয়নী বল কাজ করতেছে কিন্তু তার ডিফারেন্ট দিকে বা তার উল্টা দিকে। তুমি যেদিকে স্মরণ ঘটাচ্ছ তার প্রত্যয়নী বল কাজ করতেছে কিন্তু আরেক দিকে। তো এখানে এই যে এফটা যে আমি লিখছি না, এই এফটা হচ্ছে আলটিমেটলি আমাদের এফ ইএক্সটি, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এখানে এফ ইএক্সটি মানে হচ্ছে আমাদের একটা হচ্ছে এফ ইএক্সটি, এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল, তুমি একে বলতে পারো বাহ্যিক বল। একটা হচ্ছে এফটি এক্সটি, আরেকটা হচ্ছে আমাদের শুধু এফ জি আমরা যাকে ডিনোট করতেছি, এটা হচ্ছে আমাদের প্রত্যয়নী বল। এই দুইটা বল কিন্তু আলাদা। প্রত্যয়নী বল স্প্রিং ফিল করে, এটা হচ্ছে আমাদের স্প্রিং ফিল করে স্মরণের বিপরীত দিকে, বুঝছো, স্মরণের বিপরীত দিকে আমাদের এই স্প্রিংটা ফিল করে অলওয়েজ প্রত্যয়নী বল, স্মরণের বিপরীতে ফিল করে, বুঝতে পারছো, স্মরণের বিপরীতে হচ্ছে আমাদের এই স্প্রিংটা এরকম ভাবে ফিল করে একটা বল। তাহলে তুমি যেদিকে স্মরণ ঘটাচ্ছ প্রত্যয়নী বল তার উল্টা দিকে যদি কাজ করে, তাহলে এখনো তো ভাইয়া আমরা ভেক্টর থেকে বলতে পারি, এখনো তো আমরা ওই ভেক্টর থেকে সেম কাহিনী বলতে পারি যে এইদিকে তুমি বল প্রয়োগ করছো আর স্মরণ ফিল করতেছে তার উল্টা দিকে। তাহলে যদি এরকম কেসই হয়, এদিকে এফ এদিকে স্মরণ, সরি এইদিকে স্মরণ বা এক্স আর উল্টা দিকে আমাদের প্রত্যয়নী বল কাজ করতেছে, তাহলে এই ক্ষেত্রেও কি আমাদের দুইটা দিক ডিফারেন্ট হওয়ার কারণে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান -1, তাহলে w fs cos 180 ডিগ্রি মান হচ্ছে w fs। স্প্রিং এর ক্ষেত্রে যে কৃত কাজের হিসাব আসতেছে সেটাও তো আমাদের কি, সেটা তো আমাদের নেগেটিভ কাজই বলতে গেলে, তাই না? তো নেগেটিভ কাজ যদি আসে তাহলে এখান থেকে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক কেন বলতে পারবো না, আমি কিন্তু এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে? পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে ওঠা বেশি কষ্টকর কেন বলো, কেন? কারণ মনে করো যে যখন তুমি পাহাড় কথা বাদ দাও, তুমি সিঁড়ির কথা চিন্তা করো, পাহাড় কথা বাদ, তুমি মনে করো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছো, এটা একটা সিঁড়ি, ঠিক আছে? তো তুমি যখন একটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠো, তুমি আলটিমেটলি কিন্তু উপরের দিকে উঠতেছো, রাইট? তুমি যখন একটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছো তখন এই যেটা যদি আমাদের সিঁড়ি হয়, যখন তুমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠবা তখন তুমি আলটিমেটলি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছো বা বিপরীতে বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে তুমি যদি একটা মানুষ হও, এটা মনে করো একটা মানুষ, সে মনে করো হচ্ছে গিয়ে এই যে এরকম, হ্যাঁ, সে মনে করো যে এরকম ভাবে সিঁড়ি দিয়ে উঠতেছে, হ্যাঁ, সে মনে করে যে এরকম সিঁড়ি দিয়ে উঠতেছে, তাহলে তারও তো একটা ভর আছে অবশ্যই। তাহলে ভর যদি থাকে তাহলে তার অবশ্যই একটা কি আছে, তার অবশ্যই একটা ওজন আছে। তাহলে ওজন কাজ করতেছে নিচের দিকে, বা এই নিচের দিকে কাজ করা ওজনকে আমি আবার এফও বলতে পারি, অভিকর্ষ বল বলতে পারি। তো সে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, আর সে যে উপরে উঠতেছে তার নিজের একটা বল দিয়ে, বাহ্যিক বল দিয়ে, সে যে বাহ্যিক বল দিয়ে উপরে উঠতেছে, বাহ্যিক বলটা তো সে মানে আলটিমেটলি দিচ্ছে উপরের দিকে সে ওঠার জন্য ট্রাই করতেছে না? তাহলে অভিকর্ষ বল একদিকে,
সে যাইতেছে আরেক দিকে, তাহলে এখানে আমাদের টোটাল কাজটা w ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস হওয়ার কথা না? কারণ সে সরণ ঘটাচ্ছে একদিকে আর বল প্রয়োগ করা হচ্ছে আরেক দিকে। তার মানে কি এখানে তার মানে কাজের যে পরিমাণটা, এখানে তার কাজের পরিমাণটা যেটা হওয়ার কথা এখানে তার কাজের পরিমাণটা যেটা হওয়ার কথা। এই সেম ছবিটা যদি আমি এখন আরেক ভাবে আঁকি, এই সেম ছবিটাই মনে করে এখন যদি আমি এভাবে আঁকি যে এই লোকটা বা এই যে ছবিটা যার কথা মানে বলতেছি আর কি আমরা, সে মনে করো এখন নিচে নামতেছে, ঠিক আছে? তো সে মনে করো যে এখন যদি নিচে নামে, সে কোথায়, দাঁড়াও, সে কোথায় আছে বলো তো? এই যে মনে করো এখানে যদি সে থাকে, সে মনে করো হচ্ছে গিয়ে যে নিচে নামতেছে, ঠিক আছে? ভাই আমি আঁকতে পারি না বুঝছো, যাই হোক। তো সে মনে করো এবার হচ্ছে গিয়ে নিচের দিকে নামতেছে। তো সে যাচ্ছে নিচে, অভিকর্ষ বলও কাজ করতেছে নিচের দিকে, তাহলে এটা কি স্যার প্লাস পয়েন্ট? মানে তার কি নামতে সুবিধা হবে না? অভিকর্ষ বল নিচ দিকে, সে নিচেও নামতেছে নিচ দিকে, তাহলে কি এখন আমাদের যে w ইজ ইকুয়াল টু এফ এস আসার কথা, এই এফ এসটা কি আমাদের পজিটিভ আসবে? অবশ্যই। এজন্য পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। তুমি সিঁড়ি দিয়ে বাসা উঠার চেষ্টা করো, নিজেই ফিল করবা। তুমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবা তোমার পা ব্যথা হয়ে যাবে, আর তুমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামবা তখন দেখবে যে খুব ইজি লাগতেছে। বা এটা হচ্ছে লিফটের ক্ষেত্রেও কিন্তু সেম। লিফটে কি হয়, লিফটে তুমি যখন উঠো, তুমি যখন মনে করো যে উপরের দিকে উঠো, তখন তোমার কিছুক্ষণের জন্য নিজেকে খুব ভারী মনে হয়, কারণ তুমি অভিকর্ষ বল নিচে কাজ করতেছে বাট তুমি যাইতেছো উপরের দিকে। এজন্য তখন তোমার মানে লিফটের যে কাজটা হয় সেটা কিন্তু নেগেটিভ কাজ হয় আর কি, ঠিক আছে? আর লিফট যখন নিচের দিকে নামে, তখন লিফট নিচের দিকে যাচ্ছে, লিফটকেও পৃথিবী নিচের দিকে টানতেছে, বা তুমি লিফটের মধ্যে থাকলে তোমাকেও নিচের দিকে টানতেছে, আলটিমেটলি তখন পুরো কাজটা আমাদের ধনাত্মক হয়। এই জন্য তখন নিজেকে হালকা ফিল হয়, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে আমরা কি বলতে চাইছি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এবার আসো একটা অনুধাবন, এটা একটা কোয়েশ্চেন হওয়ার কথা বেসিক্যালি। যে একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরে আসতে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে সম্পন্ন কাজের পরিমাণ কত? একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরে আসতে, তাহলে আমাদের একটা বৃত্তাকার পথ লাগবে এখন, রাইট? তাহলে আমরা যদি একটা বৃত্তাকার পথ নেওয়া ট্রাই করি, এটা মনে করো আমাদের একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের মনে করো এটা ব্যাসার্ধ, ঠিক আছে? তো একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের, তাহলে আমাকে এখন ফার্স্টে ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হচ্ছে। মনে করো এটা আমাদের 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 44 মিটার ঘুরে আসতে তো একটা গাড়ি লাগবে এখন। তো মনে করো যে এটা আমাদের একটা গাড়ি, কোন একটা গাড়ি, ঠিক আছে? এটা মনে করো যে আমাদের কোন একটা গাড়ি, এই গাড়িটা মনে করো চলবে। তো 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা গাড়ি, ঠিক আছে? এই গাড়িটাকে চালানোর জন্য এই গাড়িটার পিছনে দেখো, গাড়িটার পিছনে আমরা কি করলাম, গাড়িটার পিছনে হইতেছে গিয়ে আমরা 10 নিউটন বল প্রয়োগ করব এখন, ঠিক আছে? 10 নিউটন বল প্রয়োগ করব। 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? তাহলে আমরা কি জানি, w ইজ ইকুয়াল টু এফ এস জানি, তাই না? তাহলে w ইজ ইকুয়াল টু এফ এস যদি আমি বসাইতে চাই, তাহলে এফ এর একটা ভ্যালু দেওয়া আছে, এখন আমাদের এস লাগবে। এস মানে কি, আমাদের গাড়িটা বৃত্তাকার পথে এখন ঘুরবে, হ্যাঁ? তো যদি আমি 7 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা পরিধি যদি বের করতে চাই, তাহলে বৃত্তটার পরিধি কত আসে আমরা যদি চেক করি, যে বৃত্তটির পরিধি যদি আমরা একটু বের করতে, দেখো বৃত্তটির বা বৃত্তাকার পথটির পরিধি আমাদের সবাই জানি যে পরিধির সূত্র হচ্ছে ভাইয়া 2 পাই আর। তো 2 পাই আর এর মধ্যে তুমি সবকিছু ভ্যালু ট্যালু ইনপুট দিলে
সব ধরনের ভ্যালু ইনপুট দিলে তুমি এখান থেকে 44 মিটার পাবা। ঠিক আছে, তুমি এখান থেকে 44 মিটার পাবা। দ্যাট মিনস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই 7 মিটার ব্যাসার্ধের যে বৃত্তাকার পথে 44 মিটার ঘুরে আসা মানে হচ্ছে এই পয়েন্ট থেকে, আমি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করি, এটা আমার একটা পয়েন্ট, এটা আমাদের সেন্টার, তো এই পয়েন্টটা মনে করো এ পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে আমাদের এই গাড়িটা যাত্রা শুরু করে ঘুরে আবার এই পয়েন্টে আসবে, তখন 44 মিটার হবে আমাদের টোটাল। তো 44 মিটার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখন যদি কাজের ভ্যালু বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা কাজের ভ্যালু বের করতে পারবো না এভাবে, যে ভাইয়া কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এখান থেকে আমাদের এফ দেওয়া আছে কত, 10 নিউটন দেওয়া আছে, আর এস হচ্ছে আমি 44 মিটার বের করলাম, 44 মিটার। তাহলে এখান থেকে আমরা এখন হিসাব করলে পাচ্ছি হচ্ছে কত, 440, আর কাজের একক হচ্ছে জুল। তো সহজ না? একটা গাড়ি জাস্ট ঘুরে আসছে 7 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে, যার পরিধি মোটামুটি 40 মিটার। 40 মিটার মানে সে একবার ঘুরবে আর কি। তাহলে একবার ঘুরলে 44 মিটার হয়ে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিলে তো 10 ইন্টু 44, 440 জুল আসে, তাই না? বুঝছো না? সহজ কিন্তু, বুঝছো কি না? সহজ কিন্তু, বুঝছো না? তো যারা যারা বুঝছো যে ম্যাথটা এভাবে করতে হয়, তাদের জন্য একটা শুভকামনা যে তারা ভুলের মধ্যে আসো। ঠিক আছে, এই ম্যাথটা হয় নাই। এই ম্যাথটা কেন হয় নাই বলো তো? কারণ কারণ তুমি চিন্তা করো, কারণ এই ম্যাথটা কেন হয় নাই ভাইয়া? এই ম্যাথটা হয় না এই কারণে যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যে এফ এস চিন্তা করি, এই এসটা কিন্তু ভাইয়া সরণ, এসটা কিন্তু ভাইয়া সরণ, এটা কিন্তু আমাদের সরণ, এটা কিন্তু আমাদের দূরত্ব না, এটা কিন্তু আমাদের কি না, এটা কিন্তু আমাদের দূরত্ব না, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের সরণ। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে এখন আমাদের পার্থক্য বুঝতে হবে, সরণ আর দূরত্বের মধ্যে এখন আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। তাহলে বৃত্তাকার যে পথ, বৃত্তাকার পথের কি কোনো নির্দিষ্ট দূরত্ব আছে? দূরত্ব বলতেছি, দিক আছে? বৃত্তাকার পথের কি নির্দিষ্ট কোনো দিক আছে? না, নাই। যেহেতু বৃত্তাকার পথে নির্দিষ্ট কোনো দিক নাই, এটা অলওয়েজ দিক পরিবর্তন করতেছে, মানে নির্দিষ্ট কোনো দিক নাই। তুমি এক একটা আলাদা আলাদা পথ চিন্তা করো, তুমি এক একটা আলাদা আলাদা পথ চিন্তা করো। মনে করো তুমি এই পয়েন্টে যখন চিন্তা করতেছো, তখন এই দিকে আমাদের দিক কাজ করতেছে, এই পয়েন্ট চিন্তা করলে এই দিকে দিক কাজ করতেছে, এই দিকে চিন্তা করলে এই দিকে দিক কাজ করতেছে, এই পয়েন্ট চিন্তা করলে একদম লম্ব বরাবর কাজ করতেছে। তার মানে এক এক সময় কিন্তু আমাদের বৃত্তের পথ, বৃত্তাকার যে পথটা সেটার দিক এক এক বিন্দুতে এক এক দিকে। তার মানে আলটিমেটলি বৃত্তাকার পথের কোনো নির্দিষ্ট দিক নাই। এই জন্য বৃত্তাকার পথের যে পরিধি, এই পরিধি হচ্ছে একটা দূরত্ব। বৃত্তাকার পথের পরিধি হচ্ছে একটা দূরত্ব, কোনো সরণ না। এটা সরণ কখন হয়? সরণ হয় নির্দিষ্ট দুইটা বিন্দুর মধ্যকার সরল রৈখিক যে দূরত্ব, সোজা দূরত্ব, সেটা হচ্ছে আমাদের সরণ। তো বৃত্তাকার পথে এরকম কোনো দুইটা বিন্দু পাওয়া যায় না যারা কিনা মানে এত কাছাকাছি অবস্থান করতেছে, আনলেস এত কাছাকাছি অবস্থান করতেছে যে তাদের মধ্যবর্তী দুইটা বিন্দু সরলরৈখিক দূরত্বে আসে, তখন সেখান থেকে আমরা একটা সরণ পাইতে পারি। বাট ইন জেনারেল কেস একটা বৃত্তাকার পথের বা একটা বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তুমি কখনো সরল রৈখিক দূরত্ব খুঁজে পাবো না। এই জন্য এখানে কোনো সরণ আসে না, আসলে এখানে কোনো সরণ পাওয়া যায় না বৃত্তাকার পথে। যেহেতু কোনো সরণ পাওয়া যায় না, একটা গাড়ি এরকম ঘুরে আসুক, যে 44 মিটার দূরত্ব অতিক্রম করুক আর যাই করুক, সেটা আমাদের দূরত্ব, সেটা আমাদের ডিস্টেন্স মেক করে, একটা পরিধি জাস্ট ঘুরে আসছে, সেটা ডিস্টেন্স মেক করে, এটা কিন্তু সরণ না। তার মানে যেহেতু আমাদের বৃত্তাকার পথে কোনো সরণ থাকে না, এজন্য আমাদের এই কোয়েশ্চেনে যাই বলুক না কেন, এই কোয়েশ্চেনে বৃত্তাকার পথ যেহেতু একবার বলে দিছে, আর যাই বলুক না কেন, সম্পূর্ণ কাজের পরিমাণ হবে ভাইয়া কত? সম্পূর্ণ কাজের পরিমাণ হবে আমাদের 0 জুল। বুঝছি কিনা? যাই বলুক না কেন, যেহেতু বৃত্তাকার পথ বলছে, বৃত্তাকার পথে যাই ঘুরুক না কেন, যাই দূরত্ব অতিক্রম করুক না কেন, সেটা একটা দূরত্ব, নট সরণ। যেহেতু সরণ না, তাহলে কাজের সূত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস যখন আমরা ইউজ করতেছি, সেটা তো আমাদের সরণ। সরণের সূত্রে আমরা দূরত্ব বসায় লাভ নেই তো, সরণ হতে হবে। সরণ আসলে সরণের যেই পরিমাণটা সেটা বসাইতে হবে আমাকে কাজ বানাইতে হলে। যেহেতু কোনো সরণ নেই, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু 0, 0 জুল। এটা একটা শূন্য কাজের ভালো উদাহরণ। আমরা শূন্য কাজ করলাম না একটু আগে, এটা হচ্ছে একটা শূন্য কাজের উদাহরণ, ম্যাথ দিয়ে বুঝাইলাম। ঠিক আছে?
ওকে, এরপর আসো আমরা এখন শক্তির দিকে চলে যাই। কাজ নিয়ে মোটামুটি পড়া শেষ, এখন জাস্ট মানে সলভ করা, ম্যাথ ট্যাথ সলভ করা। থিওরি যতটুকু তোমাদের জানা দরকার মোটামুটি দিয়ে দিছি, ঠিক আছে। কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন আমরা শক্তি নিয়ে যদি পড়ি তাহলে কোন বস্তুর কাজ করার সামর্থ্য, একটা বস্তু মানে কাজ করতে পারে এরকম একটা বস্তু যে কাজ করতে পারে আসলে, মানে যাকে তুমি বল প্রয়োগ করলে দূরত্ব অতিক্রম হচ্ছে, এরকম একটা বস্তুর যে সামর্থ্য কাজ করার, অ্যাবিলিটি, ওই অ্যাবিলিটিটাকে আমরা শক্তি বলি। তাহলে কাজ করাইতে হয় কিন্তু বল প্রয়োগের মাধ্যমে, আর ওই কাজটা বস্তু কতটুকু করতে পারবে সেটা হচ্ছে শক্তি। তো বল আর শক্তি, ফোর্স অ্যাপ্লাই করা আর শক্তি অ্যাপ্লাই করা, যারা পার্থক্য বুঝতা না বা পার্থক্যের মধ্যে ঝামেলা ছিল যে বল আর শক্তির মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কোথায়, বল হচ্ছে কোন একটা বস্তুকে কি করে, কাজ করায়, বল প্রয়োগের মাধ্যমে একটা বস্তু কাজ করে, আর কি পরিমাণ কতটুকু কাজ করবে না করবে সেটা হচ্ছে ডিফাইন করে বস্তুটা শক্তি কত, ঠিক আছে। তাহলে কাজ করার যে সামর্থ্য তাকেই হচ্ছে কি আমরা শক্তি বলতেছি। আচ্ছা, সমত্বরণে চলমান কোন বস্তুর শক্তি বৃদ্ধি পায় কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে সমত্বরণ থাকার পরও শক্তি বৃদ্ধি পায় না কেন? ঠিক আছে, সমত্বরণে চলমান বস্তু শক্তি বৃদ্ধি পায়। সমত্বরণ মানে কি, তোমরা যারা গতি চ্যাপ্টারটা পড়ছো, সমত্বরণ মানে তোমরা বুঝো না? সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে হচ্ছে একটা বস্তুর যে বেগ বৃদ্ধির হার, সমমন্দন বলে না, সমত্বরণ যেহেতু বলছি তাহলে আমরা বৃদ্ধির কথা দিয়ে থাকবো। সমত্বরণ মানে হচ্ছে অলওয়েজ একটা বস্তুর বেগ বৃদ্ধির হার সমান, এই জন্য তাকে আমি সমত্বরণ বলতেছি। মানে যে পরিমাণে বেগ বৃদ্ধি পাচ্ছিল সময়ের সাথে সাথে ওই পরিমাণে অলওয়েজ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তাকে সমত্বরণ বলতেছি। তো একটা জিনিসের বেগ যেহেতু তুমি বৃদ্ধি করতেছো টাইম টু টাইম, একটা জিনিসের বেগ তুমি যেহেতু টাইম টু টাইম বৃদ্ধি করতেছো, অবশ্যই সেক্ষেত্রে তুমি বল মানে বেগ যেহেতু বাড়াচ্ছ তার মানে তুমি কি বল অ্যাপ্লাই করতেছো। বল না বাড়াইলে তো তুমি মানে বল অ্যাপ্লাই না করলে তো বেগ বাড়াইতে পারবা না, কারণ বল অ্যাপ্লাই করার মাধ্যমেই কিন্তু আমরা গতিশীল বস্তুকে আরো গতিশীল করি কিংবা গতিশীল বস্তুকে থামাই, যাই করি না কেন এটা কিন্তু বাহ্যিক বল অ্যাপ্লাই করার মাধ্যমেই হয়। তো সমত্বরণে গতিশীল যে বস্তুটা তার তুমি বেগ বাড়াচ্ছ, সময়ের সাথে সাথে একই পরিমাণে বেগ যেহেতু বাড়াচ্ছ, দ্যাট মিনস তুমি সেখানে বল প্রয়োগ করতেছো। বল প্রয়োগ করার মাধ্যমে কি, বল প্রয়োগ করার মাধ্যমে সেখানে বস্তুর বেগ বাড়তেছে মানে শক্তিও বাড়তেছে। কিভাবে বাড়তেছে সেটা আসবে গতিশক্তির কনসেপ্ট থেকে, যে একটা বস্তুর বেগ যত আমি বাড়াবো তত গতিশক্তি কিভাবে বৃদ্ধি পায়। তো শক্তির প্রকারভেদ আছে, আমরা কয়েক প্রকার শক্তির প্রকারভেদ নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে শক্তির দুইটা, মানে বেসিক্যালি আমরা ব্রডলি যে দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো সেটার একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি, মানে ব্রডলি শক্তি অনেক টাইপের হয়, বাট আমরা যে দুইটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে একটা গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আর বিভব শক্তিকে আমি বলবো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো এই জিনিস দুইটা খুব ইম্পর্টেন্ট, এগুলা নিয়ে আমরা সামনে আরো ভালো মতো পড়বো। গতিশক্তি নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো। তো সমত্বরণ একটা বস্তুর সেক্ষেত্রে গতি অনেক বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে বিধায় গতিশক্তি তো বৃদ্ধি পায়, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে সমত্বরণ থাকার পরও শক্তি বৃদ্ধি পায় না কেন? যে বস্তুটা পরন্ত বস্তু, যে বস্তুটা নিচের দিকে পড়ে, তো নিচের দিকে যখন একটা বস্তু পড়তেছে তো সেটার শক্তি বৃদ্ধি পায় না কেন জানো? ওইটাও জানতে হবে আমাদের গতিশক্তি বিভব শক্তির কনসেপ্ট থেকে, ওইটা জানতে আবার বিভব শক্তি লাগবে। তো আমরা এই কোয়েশ্চেনটা আপাতত রেখে দিতে চাচ্ছি, কারণ এই কোয়েশ্চেনটাতে আমরা ফেরত আসবো আবার, বুঝছো? এই কোয়েশ্চেনটাতে আমরা ফেরত আসবো গতিশক্তি বা বিভব শক্তি শেষ করার পরে, তাহলে এখন কিছু বুঝবা না, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে শক্তির বিভিন্ন ধরনের রূপ দেওয়া আছে। প্রথমে আছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে ওই যে বললাম না, গতিশক্তি আর বিভব শক্তি দুইটার যোগফল বা সমষ্টি। গতি আর বিভব এই দুইটা যে শক্তির কথা বললাম মাত্র, ওই দুইটা শক্তির যে সমষ্টি তাকে আমি যান্ত্রিক শক্তি বলি, একত্রে যান্ত্রিক শক্তি বলা হয়। তাপ শক্তি মানে কি, যেমন আমার উপরে লাইট জ্বলতেছে, লাইটের মধ্যে হাত দাও দেখবে গরম লাগতেছে, ওই গরম বিষয়টা হচ্ছে তাপ শক্তি, ঠিক আছে। আলোক শক্তি মানে কি, এই লাইট যে আমাকে আলো দেয় এটা হচ্ছে আলোক শক্তি। শব্দ শক্তি মানে কি, আমি কথাবার্তা বলতেছি, কম্পাঙ্কের মাধ্যমে তুমি আমার কথাবার্তা শুনতেছো, তাহলে এখানে একটা শক্তি আছে অবশ্যই, এটাকে শব্দ শক্তি বলতেছি। চুম্বক শক্তি মানে কি, দুটো চুম্বক কাছাকাছি আনলে হয় এর আকর্ষণ করে নয় বিকর্ষণ করে, এই যে আকর্ষণ নয় বিকর্ষণ শক্তি, এটাই চুম্বক দ্বয়ের মধ্যকার যে শক্তি আছে সেই শক্তিকে আমি বলতে পারি, তো এটা আমাদের কি চুম্বক শক্তি। তারপর আছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি মানে হচ্ছে কারেন্ট শক খাইছো,
কারেন্টে যে শক খাইছো সে বলতে পারবে তড়িৎ শক্তি মানে কি আসলে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয় শক্তি, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। নিউক্লিয় শক্তি মানে কি, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হয়, ফিউশন রিয়াকশন হয়, সেখানে অনেক পরিমাণ শক্তি গ্যাদার করা হয়, শক্তি দিয়ে বিভিন্ন জায়গায় কারেন্ট প্রডিউস করা হচ্ছে, বিভিন্ন জিনিসপাতি আছে ভাই, সবগুলোকে হচ্ছে আমরা একসাথে নিউক্লিয় শক্তি বলি। তারপরে সৌরশক্তি মানে কি, সৌরশক্তি মানে হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি মানে হচ্ছে সূর্য থেকে যে আলো আসে, ওই আলোকে শক্তি হিসেবে কনভার্ট করে আমরা বিদ্যুৎ উৎপাদনকারী অনেক কিছু করি, ওইটাকে সৌরশক্তি বলতেছি। এগুলা নিয়ে আমাদের বইতে, তোমাদের যে মেন বইতে অনেক বাংলা কথাবার্তা লেখা আছে, তোমরা ওগুলো পড়ে নিবে। ওগুলো হচ্ছে আমার আবার বোঝানোর কিছু নাই, ওগুলো তুমি বাংলা লেখা পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে। এবার আসো আমাদের ইম্পর্টেন্ট জিনিস গতিশক্তি। এবার আসো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, কারণ এখান থেকে আসলে এক্সামে এমন পরিমাণ কোশ্চেন আসে কল্পনা করতে পারবা না, ঠিক আছে। কোন বস্তুর গতির কারণে, কোন বস্তুর তার গতির কারণে, কিসের কারণে, গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ঠিক আছে। গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করতেছে তাকে হচ্ছে কি আমি বলি কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, যে এটা মনে করো আমি একটা ছবি এঁকে বুঝাই। এটা মনে করো আমাদের কোন একটা জায়গা, এই জায়গাতে হচ্ছে গিয়ে আমাদের কোন একটা বস্তু আছে, এ মনে করো একটা বস্তু, ঠিক আছে। এই মনে করো আমাদের একটা কোনো বস্তু, এই মনে করো আমাদের কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমরা কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পরে এই বস্তুটা কি করলো, এই বস্তুটা জায়গা পরিবর্তন করলো, মানে কিছু দূর অবস্থান পরিবর্তন করে, কিছু দূর অবস্থান পরিবর্তন করলো। তো এ পয়েন্টে ছিল, গেল বি পয়েন্টে, মধ্যকার সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলে আমি এখান থেকে বলতে পারি যে আমার এখানে কিছু পরিমাণ কাজ হয়েছে, নাকি। আমি এখান থেকে বলতে পারি যে আমার কিছু পরিমাণ কাজ হয়েছে ভাই। তাহলে কি পরিমাণ কাজ হয়েছে ভাই, আমাদের এখানে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ, কি পরিমাণ কাজ হয়েছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ কাজ হয়েছে, নাকি। ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ কাজ হয়েছে। আচ্ছা, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি পরিমাণ কাজ হয়েছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ কাজ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, যে এখানে যে বস্তুটা আমার কাছে ছিল, আমি বস্তুটাকে যদি একটু আবার ড্র করি, এখানে আমার কাছে যে বস্তুটা ছিল, তোমরা আবার মুছো না, তোমরা আঁকছো একে রাখো। এখানে আমার কাছে যে বস্তুটা ছিল, মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু ছিল, রাইট। একটা গোল বস্তু দিয়ে দেখাই তো, এই মনে করো আমাদের কাছে একটা বস্তু ছিল। আচ্ছা ওয়েট, হ্যাঁ, এটা মনে করো আমার একটা কোনো বস্তু। এই বস্তুটার উপর আমি কি করলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, মনে করো এফ। তো বস্তুটা আগে ভালো কথা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থান থেকে এর উপর যখন আমি বল প্রয়োগ করলাম, এই বস্তুটা টি সেকেন্ড সময় পরে মনে করো এ অবস্থান থেকে বি অবস্থানে গেল। কত সেকেন্ড সময়, টি সেকেন্ড সময়। এ থেকে বি অবস্থানে গেল কত সেকেন্ড সময়, টি সেকেন্ড সময়, তাই না, টি সেকেন্ড সময়। তাহলে টি সেকেন্ড সময় যদি সে এতটুকু দূরত্ব যায়, তাহলে সে আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করছে ভাই, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা কতটুকু সরণ সে পাইছে, সে আলটিমেটলি আমার এখান থেকে এস পরিমাণ সরণ অতিক্রম করলো। এবং যখন আমি তার উপর বল প্রয়োগ করছি, সে আদি অবস্থান থেকে, মানে এ অবস্থান থেকে যে বি অবস্থানে গেল, বি অবস্থান মনে করো তার বেগ হচ্ছে এখন ভি, তাহলে অবশ্যই এই টি সেকেন্ড সময় তার একটা ত্বরণ সে অর্জন করছিল। ত্বরণটাকে আমি বলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি পরিমাণ। একদম ডিটেলসে বোঝাচ্ছি ভাইয়া, এবার তোমাকে কেউ বোঝাবে না, কেউ বলবেও না, তোমাকে সূত্রটা খালি জানাই দেবে, সূত্র অনুযায়ী খালি গট 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 করে খালি ম্যাথ করবা, ঠিক আছে। একটু ফিল করার ট্রাই করো যে অ্যাকচুয়ালি কি হয়। তো এই বিষয়টা মনে করো পাইলাম। তাহলে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ কাজ হয় তাহলে আমার এই পুরো জায়গাটার মধ্যে, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী, নিউটনের যে সমত্বরণের সূত্র অনুযায়ী তখন আমরা বলতে পারি যে এখানে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ওই পরিমাণ দূরত্বটা হচ্ছে আমাদের যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই পরিমাণ তো আমরা জানি। যেহেতু বস্তুটা আমাদের স্থির অবস্থানে ছিল, তাহলে ইউটি পরিমাণটা যদি বাদ যায়, তাহলে আমাদের এখানে শুধু হাফ এটি স্কোয়ার বাকি থাকে। ইউটি যদি বাদ যায়, তাহলে এখান থেকে আমাদের শুধু কি বাকি থাকে, শুধু হচ্ছে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার বাকি থাকে, নাকি
হাফ এটি স্কোয়ার বাকি থাকে। আচ্ছা এবার দেখো, এবার এখান থেকে একটা সুন্দর কাজ করা যায়, সেটা হচ্ছে যে মনে করো এই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমি বসাইলাম, তো এখানে যে এখানে আমাদের যে ইয়াটা আছে, এই যে এটি স্কোয়ার, এখান থেকে আমাদের যে এটি স্কোয়ার আছে, এটি স্কোয়ার এর পরিবর্তে আমি এখান থেকে একটা জিনিস বসাতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি না, তাহলে এখান থেকে তুমি লেখো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু কিন্তু আমার এটি আসে, কারণ ইউ সমান সমান 0, কারণ আমাদের কি ইউ সমান সমান কিন্তু 0, তাই না? ইউ সমান সমান যদি 0 হয়, ইউ সমান সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি হচ্ছে গিয়ে তোমার এই যে এভাবে বলি যে হাফ এটি ইন্টু টি, তাই না? এটি ইজ ইকুয়াল টু আমি এখন কি বলতে পারি, এটি ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে তোমার এটি ইজ ইকুয়াল টু ভি লিখবো নাকি, এটি ইজ ইকুয়াল টু ভি লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু এটি যদি হয়, আচ্ছা আচ্ছা এভাবে না গিয়ে, আচ্ছা আচ্ছা এভাবে যদি আমরা না গিয়ে এক কাজ করি, এভাবে না গিয়ে আমরা যদি এক কাজ করি যে এই যে এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এটা বসাবো হচ্ছে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এর মধ্যে। তাহলে যদি বসাই, তাহলে এখান থেকে দেখো একটা কাজ হয় যে এফ এস, তাহলে এস এর জায়গায় এখন আমরা বসাবো হচ্ছে হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এটা যদি বসাই, হাফ এটি স্কোয়ার বসাইতে পারলাম। এফ ইজ ইকুয়াল টু আমরা কি বসাইতে পারি, এম এ বসাইতে পারি না ভাইয়া, এফ ইজ ইকুয়াল টু আমরা এম এ বসাইতে পারি, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফটাকে যদি আমি সামনে আনি, উপরে লিখি, হ্যাঁ, হাফটাকে যদি আমি সামনে আনি, তাহলে এখান থেকে হবে হচ্ছে এম এ স্কোয়ার টি স্কোয়ার। যদি লিখি, তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারি যে হাফ এম এটি হোল স্কোয়ার, তাহলে হাফ এম ইটির বদলে আমি এখন এই ভিটাকে বসাই, যে ভি ইজ ইকুয়াল টু এটি না, তাহলে এটির বদলে আমি ভি কে বসালে যে হাফ এম ভি স্কোয়ার পাইলাম না। এই হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তো কোত্থেকে আসলাম আমরা, অ্যাকচুয়ালি কোত্থেকে আসলাম, আমরা আসছি কিন্তু একদম নিউটন থেকে আবার আসছি। নিউটন কি বলছিল, সমত্বরণের একটা সূত্র, যে মনে করি এই কন্ডিশন যদি সমত্বরণের ক্ষেত্রে হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ তো আমি 0 জানি, ইউ 0 যেহেতু আমাদের ইউটি ইজ ইকুয়াল টু 0 বসাইছি, এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এর মধ্যে, মানে এখানে আমি যে পরিমাণ কাজটা করাবো, বাহ্যিক বল প্রয়োগ করলে আমার এই পরিমাণ সরণ ঘটতেছে এই কেসটার মধ্যে, তাহলে কি এফ এস মানে কি এফ ইন্টু হাফ এটি স্কোয়ার। এখন এফ ইজ ইকুয়াল টু এম এ, যদি আমাদের এই বস্তুটা এম ভরের হয়, আমাদের এই বস্তুটা যদি এম ভরের হয় এবং এ ত্বরণ লাভ করে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ বসানো যায়, আর এস এর জায়গা তো এস আছে। তাহলে এখান থেকে সবকিছু বাকি বসালে কিন্তু আমরা হাফ এম বি স্কোয়ার পাচ্ছি। দ্যাট মিনস এখান থেকে আমরা সর্বশেষ হিসাব করে আমি পাচ্ছি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, নাকি ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, হাফ এম বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এই কথাটার তাৎপর্য কি, এই কথাটার তাৎপর্য আছে অবশ্যই। এই কথাটার তাৎপর্য হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আমি বল প্রয়োগ যখন করছি, বল প্রয়োগ করার মাধ্যমে যখন সরণ টরণ ঘটাইলাম, কিছু পরিমাণ কাজ এখানে তো অবশ্যই হবে, ওই কাজের পরিমাণটা হবে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই কাজের পরিমাণটা হবে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। এই কাজের পরিমাণটা কি হবে, এই কাজের পরিমাণটা হবে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। এখন এই ডব্লিউ ইজ ইকুয়াল টুর বদলে আমরা অনেক সময় এখানে ই কে লিখতে পারি। ই কে মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, যেহেতু এখানে আমাদের এক ধরনের শক্তি নিয়ে কথাবার্তা বলা আসতেছে, ধরনের শক্তি নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। তো এই হাফ এম ভি স্কোয়ার কে আমরা পরবর্তীতে বলতে পারি হচ্ছে আমাদের ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন তোমরা গতির আরেকটা সূত্র দেখো, আমাদের গতিতে এরকম একটা সূত্র ছিল না যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এরকম একটা সূত্র ছিল না? এরকম একটা সূত্র ছিল, আমরা সবাই জানি। তো এখানে হাফ এম ভি স্কোয়ার আছে না, মানে ভি স্কোয়ার তো আছে, সাথে একটা হাফ এম গুণ আকারে আছে। তাহলে আমরা এখন উভয় পক্ষে হাফ এম দিয়ে গুণ করব। উভয় পক্ষে যদি আমরা হাফ এম দিয়ে গুণ করি, তাহলে এখানে মনে করো আসতেছে আমাদের হাফ এম, এখানেও মনে করো যে আমরা হাফ দিয়ে গুণ করব।
ঠিক আছে, তাহলে যে হাফ এম ভি স্কোয়ার, আর এখানে যদি আমি হাফ এম দিয়ে গুণ করি, এখানেও যদি আমি হাফ এম দিয়ে গুণ করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট। তাহলে এবার দেখো যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2 কাটা গেলে কি থাকে, এম এ এস, তাই না, এম এ এস থাকে। এখান থেকে আমি যদি লিখি যে হাফ এম ভি স্কোয়ার, আর এই হাফ এম ইউ স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে তো মাইনাস হয়ে যায়, তাহলে এম এ এস বাকি থাকে। এম এ এস এর জায়গায় আমি এম এর জায়গায় লিখবো হচ্ছে এফ, আর একটা এস যদি বাকি রাখি তাহলে এফ এস ইজ ইকুয়াল টু আমরা আবার কি বলি, ডব্লিউ বলতে পারি না। তাহলে শেষ পর্যন্ত আমি এখান থেকে কি এক্সপ্লেনেশনে আসতেছি, আমি আসতেছি হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই জিনিসটার মানে কি বা এই জিনিসটার তাৎপর্য কি? এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে চাচ্ছি ডব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এভাবে না লিখে আমি লিখেছি, সুতরাং কাজ ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে একটা কাজ বের করলাম না, কাজই তো বের করলাম আবার, কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, আদি গতিশক্তি, তাই না, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। এখন এই পুরো জিনিসটার যদি আমি একটা সিনারিও ড্র করে তোমাদেরকে বুঝাই, যদি একটা সিনারিও ড্র করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি, বিষয়টা হচ্ছে এরকম যে একটা জায়গা ছিল এরকম, হ্যাঁ, একটা জায়গা ছিল এরকম, এই জায়গায় একজন রাজা বাস করতো, রাজার ছিল 3টা বউ, তাই না? বিষয়টা হচ্ছে আর কি এরকম, ঠিক আছে, একটা রাজা, পৌরাণিক গল্পে রাজাদের সবসময় 3-4টা বউ কেন জানি থাকতো, বুঝছো, আই ডোন্ট নো হাউ, তো রাজাটা খুব লাকি। তো মনে করো এই যে এটা হচ্ছে আমাদের একটা এম ভরের বস্তু, এটা আমাদের যদি একটা এম ভরের বস্তু হয়, এটা মনে করো আমাদের একটা এম ভরের বস্তু, সে ইউ আদি বেগে ছিল এই জায়গাটার মধ্যে। তারপর আমি বাইরে থেকে যখন একটা বল প্রয়োগ করি, বল প্রয়োগ কারণে আমাদের এই বস্তুটা সাডেন কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এই বস্তুটার উপর যখন আমি বাইরে থেকে এরকম এফ বল প্রয়োগ করতেছি, তখন এ অবস্থান থেকে বস্তুটা ঘুরে বি অবস্থানে চলে গেল, এবং তখন তাদের মধ্যে একটা দূরত্ব অতিক্রম হয়। তো একটা টি সেকেন্ড সময় পর, টি সেকেন্ড সময় পরে এই যে বস্তুটা আদিবেগ ইউ অবস্থা মানে ইউ ইউ আদিবেগ নিয়েছিল, টি সময় পর তার বেগ চেঞ্জ হয়ে গেল হচ্ছে ভি, এবং স্টিল তার তো ভর আমাদের এমই আছে। তাহলে এই আগের স্টেট মানে প্রাথমিক স্টেট, এই প্রাথমিক স্টেট আর এখানে একটা কি ফাইনাল স্টেট পাচ্ছি, এই দুইটা স্টেটের কিন্তু দুই ধরনের গতিশক্তি কাজ করতেছে। একটা হচ্ছে আমাদের আদি গতিশক্তি, একটা হচ্ছে আমাদের আদি গতিশক্তি, আর একটা হচ্ছে আমাদের ফাইনাল গতিশক্তি। আদি গতিশক্তি কি হবে, হাফ এম ইউ স্কোয়ার হবে, আর শেষ গতিশক্তি কি হবে, হাফ এম ভি স্কোয়ার হবে। তাহলে শেষ গতিশক্তি থেকে যদি আমি আদি গতিশক্তি মাইনাস করি, তাহলে শক্তির যে পরিমাণ পার্থক্য পাচ্ছি, এই শক্তির পার্থক্যটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার মানে কি, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তির একটা পরিমাণ আর আদি গতিশক্তির একটা পরিমাণ। আমি জানি না এই বস্তুটা গতিশীল ছিল কিনা আদি অবস্থায়, আমি জানি না, ধরে নিলাম গতিশীলই ছিল, ধরে নিলাম দুই অবস্থায় গতিশীল, পরে আমি বাহ্যিক বল প্রয়োগ করে এই গতিশীলটাকে আরো গতিশীল করছি নিউটনের প্রথম সূত্র অনুযায়ী। তো এখানে আলটিমেটলি কি হলো, শেষ গতিশক্তি মানে আদি গতিশক্তি, গতিশক্তির একটা পার্থক্য পেলাম, গতিশক্তির পার্থক্যটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। তাহলে আমি যদি এখন জিনিসটাকে এইভাবে লিখি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে আমাদের ই কে গতিশক্তি ফাইনাল মাইনাস ই কে গতিশক্তি ইনিশিয়াল, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডেল ই কে, ডেল ই কে বলতে পারি না, তাহলে যে ডেল ই কে পাইলাম, এই ডেল ই কেই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজের পরিমাণ। ঠিক আছে, এই ডেল ই কে হচ্ছে আমাদের সম্পূর্ণকৃত কাজের পরিমাণ, বুঝছি, এই ডেল ই কে হচ্ছে আমাদের সম্পূর্ণকৃত কাজের পরিমাণ। তাহলে যখন এরকম কোন একটা সিচুয়েশন খেয়াল করবা, তখন কিন্তু আমরা গতিশক্তিকে ইউজ করে গতিশক্তির পার্থক্য দিয়ে কাজের পরিমাণও বের করতে পারবো। সো কাজ বের করতে হলে অলওয়েজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিয়ে বের করতে হবে, বিষয়টা কিন্তু এমন না, এরকম গতিশক্তির পার্থক্য দিয়ে কিন্তু আমরা কাজকে বের করতে পারি বা ডিফাইন করতে পারি। তো এটা হলো আমাদের একটা বিস্তারিত আলাপ গেল গতিশক্তি নিয়ে, ঠিক আছে। এখন দেখো যে পরন্ত বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায় কেন,
পরন্ত বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায় কেন? কেন বলো? এটা মানে বোঝার জন্য বিভব শক্তিটা আলোচনা করা দরকার ছিল, বাট এটা বিভব শক্তি ছাড়াও মোটামুটি আলোচনা করা যাবে। মনে করো এই হচ্ছে গেল আমাদের কোন একটা মানে একটা ভূমি। হুম। তো এই ভূমি থেকে মনে করো সার্টেন একটা এইচ উচ্চতায় আমি যদি কোনো একটা কিছু আঁকি, মনে করো এটা মনে আমাদের এইচ উচ্চতায় কিছু একটা আছে। হ্যাঁ, এইচ উচ্চতায় মনে করো আমাদের মনে করো আমাদের কোন একটা বস্তু আছে এখানে, ঠিক আছে? এইচ উচ্চতায় মনে করো আমাদের কোন একটা বস্তু ছিল। তো এই বস্তুটা মনে করো আদি অবস্থানে ছিল এই বস্তুটা, ঠিক আছে? আদি অবস্থানে ছিল। এই বস্তুটাকে পরে আমি ধাক্কা দিয়ে নিচে ফালাই দিলাম। নিচে যখন ফালাই দিচ্ছি তার মানে সে যখন নিচের দিকে পড়তেছে, তখন তো তার একটা বেগ আছে এবং প্রতিনিয়ত এই বেগটা বাড়তে থাকে, যেহেতু সে অভিকর্ষজ ত্বরণে নিচে পড়ে। অভিকর্ষজ ত্বরণের ঠেলায় যেহেতু সে নিচে পড়তেছে, তার মানে তার প্রতি মুহূর্তে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যেহেতু, তাহলে প্রতি সেকেন্ডে তার একটা বেগ বৃদ্ধি পায়। তো বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস আমি এখান থেকে কিন্তু অলরেডি ডিনোট করে রাখছি না যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বা গতিশক্তি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি গতিশক্তি হয়, তাহলে যে ইকে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, মানে গতিশক্তি বেগের উপর নির্ভরশীল। তা বেগ যত বাড়বে গতিশক্তিও তত বাড়বে। বেগ যত বাড়তে থাকে গতিশক্তি কিন্তু তত বাড়তে থাকে। তো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, দ্যাট মিনস প্রতি সেকেন্ডে আমার বেগ বাড়তেছে 9.8 মিটার পার সেকেন্ড করে। প্রতি সেকেন্ডে কিন্তু এটা আমাদের বাড়তেছে, যেহেতু বেগ বাড়তেছে গতিশক্তিও বাড়বে। এর মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি আমাদের অলওয়েজ বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? একটি হালকা বস্তু ভারী বস্তু ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? এটা বোঝার জন্য আমাদেরকে আগে শিখতে হবে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, ঠিক আছে? এটা খুব সহজ। কেমন সহজ দেখবা? দেখো আমরা কি জানি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বের করলাম না? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বের করলাম। এটাকে এইভাবে লেখা যায় যে এম ভি স্কোয়ার বাই 2, একই তো কথা। এখন দেখো উপরে একটা এম গুণ করো, নিচে আরেকটা এম গুণ করো, হলো এমভি মানে কি? এই যে এম ভি স্কোয়ার লেখো ডিভাইডেড বাই 2m দাও। এমভি মানে কি? পি না? ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমভি, তো বল থেকে শিখছো। তাহলে পি স্কোয়ার বাই 2m শিখলাম না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ইকে ইজ ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই 2m না? ইকে ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই 2m নাকি? ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তার মানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক অ্যাকচুয়ালি কি? ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, এটাই ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। দ্যাট মিনস আমি যদি এখন আগের কোশ্চেনে যাই, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ যদি সমান হয়, তাহলে কোনটির গতিশক্তি বেশি হবে? দুইজনের ভরবেগ যদি সমান হয়, দ্যাট মিনস আমি যদি বলি P1 এক নম্বর বস্তু, একটা হচ্ছে P2 দুই নম্বর বস্তু, দুইটারই হচ্ছে কি আমাদের ভরবেগ সমান, দ্যাট মিনস P1 ইকুয়াল টু যদি P2 হয়, তাহলে আমি বলতে চাচ্ছি যে P1 V1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2। তাহলে একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, তাহলে আমি ধরে নিলাম যে M1 ইজ গ্রেটার দেন M2, মানে M1 হচ্ছে ভারী বস্তু যদি হয় তাহলে তার বেগ অবশ্যই কম। M2 যদি হালকা বস্তু হয় তার বেগ অবশ্যই বেশি। ব্যালেন্স তো করতে হবে। ব্যালেন্স করা মানে কি? যে দুইটাই যদি 100-100 হয়, মনে করেন দুইটারই ভরবেগ 100-100, হ্যাঁ, এখন দুইটা ভর ডিফারেন্ট, একটা যদি 50 কেজির হয় তাহলে তার বেগ হইতে হবে 2 মিটার পার সেকেন্ড, আরেকটা যদি 25 কেজি হয় তাহলে তার বেগ হইতে হবে 4 মিটার পার সেকেন্ড। তার মানে যেটা ভারী বস্তু তার বেগ হইতে হচ্ছে কম, আর যেটা হালকা বস্তু তার বেগ হতে হচ্ছে বেশি। বিষয়টা এমন না? তাহলে দুইটা বস্তুর ভরবেগ যদি সমান হয় এবং একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু যদি হয়, তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে? তাহলে যেটা হালকা বস্তু সেটার তো বেগ বেশি। M1 ইজ গ্রেটার দেন যদি M2 হয়, তাহলে এখান থেকে আমাদের অবশ্যই হবে কি V2 ইজ গ্রেটার দেন V1। তাহলে V2 ইজ গ্রেটার দেন যদি V1 হয়,
ভি ডিপেন্ড করতেছে যে ই কে বা গতিশক্তি কার উপর ডিপেন্ড করে, বেগের উপর। তাহলে ভি টু যদি ভি ওয়ান এর থেকে বড় হয় তাহলে অবশ্যই ইকে টু ইজ গ্রেটার দেন ইকে ওয়ান হবে। তার মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, রাইট? হালকা বস্তুর গতিশক্তি সেক্ষেত্রে আমাদের বেশি হবে, বুঝছো? এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, পরীক্ষা আসার মতো। ঠিক আছে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, পরীক্ষা আসার মতো। এরকম সম্পর্ক দিয়ে বের করবা, বুঝছো? ওকে, এবার আসো, ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তির কি রকম পরিবর্তন হবে? তাহলে আমরা কি দেখলাম মাত্র, যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তির কিরকম পরিবর্তন হবে? দ্যাট মিনস এখানে আর কি দুইটা সিচুয়েশন, এখানে আমাদের দুইটা সিচুয়েশন। তাহলে এমনি কেসে আমরা কি জানতেছি যে ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, দ্যাট মিনস ই বাই মানে ইকে বাই পি স্কোয়ার প্রপোর্শনাল টু 1। এখান থেকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, যে গতিশক্তি আর ভরবেগের বর্গের যে অনুপাত সেটা অলওয়েজ এক হবে, 1 এর সমানুপাতিক। এই কথাটা মানে হচ্ছে ইকে বা গতিশক্তি আর ভরবেগের বর্গের যে অনুপাত সেটা অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা। যদি হয় তাহলে এখান থেকে এভাবে সূত্রগুলো ডিরাইভ করা হবে যে ইকে ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ইকে টু divided by p2 square is equal to ek3 divided by p3 square is equal to dot 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 দিয়ে আমরা লিখতে পারি যে ek n divided by pn square, এভাবে কিন্তু লেখা যায়। তো দুইটা যেহেতু আমাদের যেহেতু কন্ডিশন দুইটা, আমাদের যেহেতু কন্ডিশন ভাইয়া কয়টা, আমাদের কন্ডিশন যেহেতু দুইটা, এই জন্য আমি এখানে দুইটা সিচুয়েশন নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে দুইটা সিচুয়েশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ইকে 1 ডিভাইডেড বাই p1 স্কয়ার ইজ ইকুয়াল টু ইকে 2 ডিভাইডেড বাই p2 স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো, ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে আদি ভরবেগ ছিল p1, আদি ভরবেগ কি, আদি ভরবেগ হচ্ছে p1, আদি ভরবেগ, আদি ভরবেগ হচ্ছে, এই দেখো আদি ভরবেগ হচ্ছে p1। তাহলে শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ বা দ্বিতীয় ভরবেগ যদি আমি বলি p2, তাহলে p2টা কি 2p1 হবে, কারণ ভরবেগকে দ্বিগুণ করা হয়েছে আগের থেকে। যদি করা হয় তাহলে গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? তাহলে এখান থেকে বের করতে পারবো না? এখান থেকে তো বের করতে পারবো অবশ্যই আমরা, নাকি? এখান থেকে তো অবশ্যই বের করতে পারবো, এখান থেকে তো অবশ্যই বের করতে পারা উচিত বলে আমি মনে করি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, যে ইকে টু বাই ইকে ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে p2 স্কয়ার বাই p1 স্কয়ার। তাহলে p2 ইজ ইকুয়াল টু লেখা যায় 2p1, নাকি? 2p1 হোল স্কয়ার ডিভাইডেড বাই p1 হোল স্কয়ার। এখান থেকে লেখা যায় যে 4p1 হোল স্কয়ার বাই p1 হোল স্কয়ার ইকুয়াল টু কি আসতেছে আমাদের ek2 বাই ek1, রাইট? তাহলে এখান থেকে আমি চাইলে p1 স্কয়ার কাটা দিলে কে কে বাকি থাকে, এখান থেকে বাকি থাকে হচ্ছে আমাদের 4/1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি শেষমেশ, যে ek2 ইজ ইকুয়াল টু 4 ek1। তার মানে গতিশক্তি পূর্বের গতিশক্তির 4 গুণ হবে, গতিশক্তি পূর্বের গতিশক্তির 4 গুণ হবে। এভাবে বের করে ফেলতে পারি আমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 3 কেজি এবং 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির অনুপাত একই হবে? বেগের অনুপাত কত হলে বস্তু দুটির, এটা আই গেস গতিশক্তির অনুপাত কত হবে জিজ্ঞেস করছে। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত, গতিশক্তির অনুপাত কত হবে, এটা হয়তো বা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো যদি এরকমই হয় তাহলে আমি এখন লিখতে পারি যে 3 কেজি বস্তুর ক্ষেত্রে ইকে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কয়ার, রাইট? হাফ এমভি স্কয়ার যদি হয়
তাহলে এখান থেকে m1v1 স্কোয়ার চিন্তা করলাম। আর আরেকটা হচ্ছে আমাদের যদি ইকে টু হয়, ইকে টু কার জন্য, ইকে টু হচ্ছে 9 কেজির জন্য, ইকে টু যদি হয় 9 কেজির জন্য, ইকে টু হচ্ছে আমাদের হাফ m2v2 স্কোয়ার। তো দ্যাট মিনস এখান থেকে আমি যখন এদেরকে ভাগ করব, এদেরকে যদি ভাগ করি, এদেরকে যদি ভাগ করি, তাহলে জিনিসটা হচ্ছে যে এরকম হবে, ek1/ek2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ m1 সরি m1v1 স্কোয়ার হাফ m2v2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা হাফ হাফ কাটতে পারি, রাইট? হাফ হাফ কাটতে পারি। যদি কাটি তাহলে এখান থেকে কে কে বাকি থাকে দেখো তো। এভাবে কি মিলবে আদৌ? কোশ্চেনটা তো এরকম ভরবেগের অনুপাতে কি হবে? ভরবেগ কোশ্চেনটা কেমন? আচ্ছা আমরা যদি মানটান বসাই তাহলে হচ্ছে কি এখানে আসতেছে আমাদের m1 হচ্ছে 3 কেজি, 3v1 স্কোয়ার 9v1 স্কোয়ার সরি v2 স্কোয়ার। এখান থেকে আসতেছে আমাদের 1/3, 1/3 মানে হচ্ছে ভিটাকে না লিখলেও হয়, 3টাকে না লিখলেও হয়, তাহলে v1 স্কোয়ার ডিভাইড বাই 3v2 স্কোয়ার। দ্যাট মিনস অনুপাত একই হবে, গতিশক্তির অনুপাত একই। গতিশক্তির অনুপাত একই না দিয়ে তুমি গতিশক্তির অনুপাতটা এরকম ভাবে লিখে দাও, এটা একই না, এটা একই না। এটা হচ্ছে তুমি একটা সাডেন, এমন একটা সাডেন অনুপাত দিয়ে দিই 1:4 হবে। যদি এরকম দেই তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি যে 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে v1 স্কোয়ার ডিভাইডেড বাই 3v2 স্কোয়ার। দ্যাট মিনস 3/4 রুট ওভার v1/v2। তাহলে এখানে আমাদের বেগের অনুপাত আসতেছে v1:v2 ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। এরকম ভাবে কোন একটা অ্যান্সার আসলো মনে করো। আমাদের কোয়েশ্চেনটাতে একটু ঝামেলা আছে, কোয়েশ্চেনটা আমি পরে দেখে নিব, কোয়েশ্চেনটা হয়তো এরকম না এক্স্যাক্টলি, বানাই দিলাম আর কি। ঠিক আছে, তাহলে কত আসলো? 3√3/2। বেগের অনুপাত এত হলে আমাদের গতিশক্তির অনুপাত এত হবে। এটা এমসিকিউর জন্য আসে আর কি। ঠিক আছে, শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ, বুঝছো? আমাদের লেকচার 1 শেষ, লেকচার 1 শেষ। লেকচার 1-এ আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। সো আশা করি তোমরা যারা ক্লাসটা করেছো তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ, এবং তোমাদের জন্য একটা বেস্ট সার্ভ করার ট্রাই করলাম, যে একদম ডিটেইলসে বোঝানোর জন্য। শুধু ভাইয়া ক্লাসে এসে সূত্র পড়ায় যাবো, ম্যাথ করা যাবে এরকম কিন্তু আমি পড়াই না। আমি একদম ডিটেইলসে থিওরি সহ বোঝানোর ট্রাই করি, এবং যেটা তোমাদের নলেজকে আরো এনরিচড করবে। কারণ তোমরা তো এসএসসি শেষ না, এইচএসসি তো উঠবা, তখন দেখবে যে আরো অনেক ব্রড নলেজ, এসএসসির অনেক নলেজ দিয়ে কিন্তু এইচএসসি কে ফেস করতে হয়। তো তুমি যদি এখান থেকে কনসেপ্ট না জেনে শুধু সূত্র মুখস্থ করে অঙ্ক করে যাও, হয়তো ভালো রেজাল্ট করবা, বাট এটা পরবর্তীতে কিন্তু তোমার জন্য অনেক কনসেপচুয়াল ল্যাকিংসে তোমাকে ঝামেলায় ফেলাবে। ঠিক আছে, সো লেকচার 1 শেষ। লেকচার 2-তে আমরা বিভব শক্তি স্টার্ট করব, পর্যায়ক্রমে ক্ষমতা, কর্মদক্ষতা, কুয়ার অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক টঙ্ক দেখে আমাদের চ্যাপ্টারটা মূলত শেষ হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।